আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তোমরা কি আমার কথা শুনতে পাও? ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা সবাই সেটা একটু বলো আগে। অনেকদিন পর এইচএসসি 26-এর ক্লাসে, মানে এইচএসসি 26-এর ক্লাস নিতে আসার আগে কেন জানি অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। মানে আমি শিখতে যতগুলো ক্লাস নেই তার মধ্যে এইচএসসি 26-এর ক্লাস নিতে আমার বেশি ভালো লাগে। আমি তোমাদের খুব অল্প পরিমাণে ক্লাস নিয়েছি, বাট তোমাদেরকে আমার খুব ভালো লাগে। তো অনেকেই হয়তোবা, আচ্ছা, অনেকে বলছে ভাই আপনাকে অনেক মিস করছিলাম। থ্যাংক ইউ ব্রাদার। হুম। আরে না, পাম না আসলেই, মানে আমি যতগুলা ব্যাচ শিখতে দেখেছি তার মধ্যে সব থেকে অ্যাক্টিভ ব্যাচ হচ্ছে এইচএসসি 26। এমনি এমনি তো আর ভাল লাগবে না, তাই না? এইচএসসি 26 হচ্ছে অ্যাক্টিভ, অ্যাক্টিভ একটা ব্যাচ। সো আমি তোমাদের নামই দিয়ে দিলাম, এটা যাও, তোমাদের নামই হচ্ছে অ্যাক্টিভ এইচএসসি 26। তোমরা অনেক বেশি অ্যাক্টিভ, এ কারণে তোমাদের ক্লাস নিতে ভাল লাগে। একটা টিচার যখন ক্লাসে ঢুকে তখন মানে অফলাইনে কি হয়, স্টুডেন্টের চোখের দিকে তাকায় বোঝা যায়, মানে টিচারের স্যাটিসফ্যাকশনটা ওইখানেই। মানে স্টুডেন্টের চোখে যখন হাসি খুশি আনন্দ দেখতে পায় যে পড়াটা তারা বুঝতে পারছে, তখন কিন্তু টিচারের ভাল লাগে। সো আমি এইচএসসি 26-এর মধ্যে এটা দেখতে পাই। বুঝলা, এই হচ্ছে কারণ। ওকে। তো হয়তোবা আহ, অনেকেই চিনো, অনেকে চিনো না, অনেকে হয়তোবা নতুন থাকতে পারো এই কোয়ার্টারে। হ্যাঁ। তো আমি মোহাম্মদ সাব্বির হোসেন শিশির। আমি হচ্ছি বুয়েট 21 ব্যাচ, যদিও বেশিরভাগ এখন চেনার কথা। আর আমার ডিপার্টমেন্ট হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। ওকে। তো আমি তোমাদের সাথে এই চ্যাপ্টারের পরবর্তী ক্লাসগুলো নিব। শাওন ভাইয়ের তো নিয়ে নিয়েছে অর্ধেক, আর বাকি অর্ধেক হচ্ছে আমি নিব এখান থেকে। হ্যাঁ। এবার একটু কথা বলি, শাওন ভাইয়ের একটা মেসেজ আছে তোমাদের জন্য। তো শাওন ভাইয়ের মেসেজটা আমি একটু তোমাদেরকে দিয়ে দেই। আচ্ছা, মেসেজ ফ্রম শাওন ভাই, দেখো। ঠিক আছে। তো শাওন ভাই হচ্ছে তোমাদেরকে আয়নীকরণ শক্তি পর্যন্ত পড়িয়েছিল। তো কিছু জিনিস যেমন হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা, তড়িৎ ঋণাত্মকতা, আর হচ্ছে ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন আসক্তি, এই জিনিসগুলো ভাই একটু বাদ রেখেছিল এবং তোমাদেরকে বলেছিল মেবি 5-6টা পেজ ফাঁকা রাখতে। হ্যাঁ, 5-6টা পেজ ফাঁকা রাখতে বলেছিল। সো তোমরা যেটা করবা, 5-6টা পেজ ফাঁকা রাখো। হ্যাঁ, 5 থেকে 7টা পেজ ফাঁকা রাখো। পেজ ফাঁকা রেখে আজকের ক্লাস শুরু করবা। এবং ওই যে তোমাদের যে বাকি যে জিনিসগুলো, তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি, এগুলো হচ্ছে বুধবারের ক্লাসে আমি নিজে পড়িয়ে দিব। হ্যাঁ, বুধবারের ক্লাসে আমি এটা নিজে পড়িয়ে দিব। ওকে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে। হ্যাঁ, খালি রেখে দাও তোমরা। আর এটা হচ্ছে আমি বুধবারের ক্লাসে আমি তোমাদেরকে এটা পড়িয়ে দিব, 5 থেকে 7টা পেজ ফাঁকা রাখবা। তো আজকে আমরা কি কি পড়তে যাচ্ছি ভাইয়া, দেখো। আজকে আমরা পড়তে যাচ্ছি হচ্ছে রাসায়নিক বন্ধনের প্রকারভেদ, যেটার তোমরা 70% ক্লাস 9-10-এ পড়ে আসছো, ক্লাস 9-10-এ পড়ে আসছো। আয়নিক বন্ধন এবং ফাজানের নীতি। এই আয়নিক বন্ধন এবং ফাজানের নীতির মধ্যে এই ফাজানের নীতি যেটা, এই ফাজানের নীতি, এটা কিন্তু বোর্ডের জন্য, বোর্ড প্লাস মেডিকেল প্লাস ইঞ্জিনিয়ারিং, প্লাস ইঞ্জিনিয়ারিং এ 100% কমন কোয়েশ্চেন আসবে। ঠিক আছে, এটা হচ্ছে এখান থেকে 100% কমন প্রশ্ন আসবে। সো আজকের ক্লাসটা খুবই ইন্টারেস্টিং ক্লাস হবে, খুবই ইন্টারেস্টিং ক্লাস। তো জাস্ট তোমরা এটা খুব সুন্দর মতো ওয়েট করবা। এবং আমি তোমাদেরকে বলি যেটা যেটা লাগবে এই ক্লাসটা ভালো মতো তোমাদেরকে এফিশিয়েন্ট করার জন্য কি কি লাগবে। খাতা লাগবে, তারপরে হচ্ছে কলম লাগবে,
কলম নিয়ে বসো, ক্যালকুলেটর খুব একটা প্রয়োজন নাই, খাতা কলম এবং কি লাগবে, মনোযোগ, ঠিক আছে, এবং অ্যাটেনশন। অ্যাটেনশন। কেউ ক্লাস করতে করতে পাবজি, ফ্রি ফায়ার, ফেসবুকিং, মেসেঞ্জার এগুলো করো না, হ্যাঁ, 1.5 ঘন্টা পরে করো, 1.5 ঘন্টা পরে এগুলো করো। সো বাকিগুলো প্রত্যেকটা জিনিস নোট করতে থাকবা, প্রত্যেকটা জিনিস নোট করতে থাকো। ওকে ওকে। আর কমেন্ট হচ্ছে যখন আমি একটা টপিক শেষ করব তখন তোমরা কমেন্ট করলে ক্লিয়ার হবে। তো রাসায়নিক বন্ধন, তো রাসায়নিক বন্ধন জেনারেলি আমরা কয়েকভাবে ভাগ করে থাকি। রাসায়নিক বন্ধন কাকে বলে এটা তোমরা আগে একটু বলো দেখি। বলছে যে পরমাণু সমূহ যে আকর্ষণী বলের সাহায্যে পরস্পরের সাথে যুক্ত হয়ে বিভিন্ন অণু তৈরি করে তাকে রাসায়নিক বন্ধন বলে। এখন এই রাসায়নিক বন্ধন দেখো, N2 কিছু আমাদের যৌগ যদি আমরা নেই, যেমন নাইট্রোজেন, যেমন আমাদের হইতে পারে হাইড্রোজেন HCl, NaCl। তো এই জিনিসগুলো যদি তোমরা একটু খেয়াল করো তাহলে দেখবা যে এখানে কিন্তু একটা হাইড্রোজেন আছে, একটা নাইট্রোজেন আছে, সোডিয়াম আছে, ক্লোরিন আছে। সো আলাদা আলাদা পরমাণু, তাই না? আলাদা আলাদা পরমাণু। আমি যদি নেই অক্সিজেন, তো আলাদা আলাদা ভাবে এরা তৈরি। তো বন্ধন কখন হতে পারে, বন্ধনটা কখন হতে পারে এটা তোমরা খুব ভালো মতো জানো। বলো বন্ধন কখন হবে? মনে করো যে তুমি ক্লাসরুমে গেলা, ক্লাসরুমে প্রথম গেলা, তো তোমার কিছু ফ্রেন্ড হতে পারে। তো তুমি কার সাথে ফ্রেন্ডশিপ হবে? তুমি একটা ক্লাসরুমে যদি যাও, ক্লাসরুমে যদি 60 জন স্টুডেন্ট থাকে, তো 60 জনের সাথে তো তোমার ভালো ফ্রেন্ডশিপ হবে না। হবে? হবে না। কি হবে বলো? তোমার সাথে যার মিলবে, যার প্রতি তুমি অ্যাট্রাকটিভ ফিল করবা, যার প্রতি তুমি অ্যাট্রাকশন ফিল করবা, তার সাথে তোমার ভালো সম্পর্ক হবে, তার সাথে তোমার ভালো বন্ধুত্ব হবে, তাই না? সো বন্ধন হতে গেলে যেটা থাকবে, বন্ধন হতে গেলে কি লাগবে বলতো? অ্যাট্রাকশন। অ্যাট্রাকশন লাগতে পারে, তার মানে আকর্ষণ লাগবে। বন্ধন হতে গেলে আকর্ষণ লাগবে। এবার একটা জিনিস বলো যে তুমি তার সাথে বন্ধন যে করতে চাচ্ছ, এখন তোমাকে একদিন একজন তোমার বন্ধু বলল যে দেখ দোস্ত, আমার তো আজকে খুব খিদা লেগেছে, তো আমাকে 10টা টাকা দে, আমি একটু খেয়ে আসি। তো তুমি বললা ধুর মিয়া, কিসের টাকা, আমার কাছে কোনো টাকা নাই। অথচ তোমার কাছে টাকা ছিল, তোমার কাছে টাকা ছিল, বাট তুমি দিচ্ছ না। তো তাহলে কি তোমার বন্ধুত্বটা টিকে থাকবে? তাহলে কিন্তু তোমাদের মাঝে কোনো বন্ধন হবে না। বা তুমি মনে করো কিছু একটা খাচ্ছ, টিফিন খাচ্ছ, তোমার ফ্রেন্ডকে তুমি দিচ্ছ না, বললা যে তুমি বাইরে যেয়ে খেয়ে নাও, হ্যাঁ আমি আমারটা খাই, তুমি তোমারটা বোঝো, তাহলে কিন্তু এই বন্ধনটা টিকে থাকবে না। সো আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে শেয়ারিং। শেয়ারিং জিনিসটার এবিলিটি থাকতে হবে। তাহলে বন্ধন করতে গেলে, যে কোনো বন্ধন করতে গেলে দুইটা জিনিস মাথায় রাখতে হবে, একটা হচ্ছে শেয়ারিং, আর একটা হচ্ছে অ্যাট্রাকশন। আর আরেকটা হচ্ছে বন্ধন করতে গেলে যেটা লাগবে, শেয়ারিং তো লাগবেই, তার সাথে অনেক সময় যেটা হবে যে তুমি তোমার বন্ধুকে 10 টাকা দিয়ে দিচ্ছ, তার বিনিময়ে তুমি কোনো আরো একদিন 10 টাকা নিয়ে নিলা, মানে ধারের সম্পর্ক, ধার গ্রহণ, ধার গ্রহণ, ঠিক আছে? তুমি ধার দিলা, আবার তোমাকে দিয়ে দিবে, তার মানে লেনদেনের সম্পর্ক থাকবে। কিসের সম্পর্ক থাকবে? লেনদেনের সম্পর্ক। তার মানে এটাকে আমরা বলি কি, গ্রহণ এবং বর্জন, তাই না? বা লেনদেন আমি লিখছি, লেনদেনের সম্পর্ক। ওকে, সো একটা বন্ধন হতে গেলে শেয়ারিং লাগবে, অ্যাট্রাকশন লাগবে, এবং তোমার লেনদেনের সম্পর্ক হতে হবে, আদান প্রদানের সম্পর্ক হতে হবে। হ্যাঁ, সো এই জিনিসগুলো তোমরা যদি মাথায় রাখতে পারো, তো আমাদের এখানে কিসের হবে? এই লেনদেনগুলো আমাদের যখন পরমাণু বন্ধন হবে, পরমাণুর ক্ষেত্রে বন্ধন হবে, তাহলে কিসের শেয়ারিং হবে বলতো? ইলেকট্রনের শেয়ারিং। লেনদেন বা আদান প্রদান কিসের হবে বলতো? ইলেকট্রনের আদান প্রদান হবে। হ্যাঁ, আর এখানে অ্যাট্রাকশন কাদের হবে বলতো? অ্যাট্রাকশন হবে আয়নের হতে পারে,
অণুর হতে পারে, তারপরে যৌগমূলকের হতে পারে, যৌগমূলকের হতে পারে, তাই না? মেনলি হবে কি প্লাস এবং মাইনাস, এদের মধ্যে অ্যাট্রাকশন হবে। সো বন্ধন যদি তোমাকে কেউ বলে, সো বন্ধনকে তুমি জাস্ট এই একটা জিনিস দিয়ে ক্যাটাগরাইজ করে দিতে পারো যে বন্ধনে থাকতে হবে অ্যাট্রাকশন, সেটা কার হতে পারে, আয়ন, অণু, যৌগমূলক। এখানে হতে পারে শেয়ারিং, কিসের শেয়ারিং, ইলেকট্রনের শেয়ারিং। আর কি হতে পারে, এখানে হতে পারে ইলেকট্রনের লেনদেন, আদান প্রদান। তো আমরা কয়েক রকমের বন্ধন এখানে দেখতে পাবো। হ্যাঁ, তো আমরা সবল বন্ধন দেখতে পাবো, দুর্বল বন্ধন দেখতে পাবো, আরো অনেক রকমের বন্ধন এখানে আছে। তো যারা বলছে নোট করব কিনা, নোট করাটা আমার মতো, মানে আমার সাজেশন হচ্ছে তোমরা নোট করো, নোট করবা। ওকে, নোট করলে যেটা হবে, তুমি এই একটা জিনিস ফিউচারে কাজে লাগাতে পারবা। তোমার এই একটা নোট তুমি সারা জীবন ক্যারি করতে পারবা এই ইন্টার লাইফে। এবং তুমি যখন ইন ফিউচারে শিক্ষকতে টিচার হিসেবে আসতে চাইবা, তখন যখন তুমি স্টুডেন্টদেরকে পড়াবা, সেই নোট খাতাটা কিন্তু তোমার কাজে লাগবে। সো নোট করে নিতে পারো। বাট অনেক স্টুডেন্ট আছে যারা নোট না করেও ভালো করে। নোট না করেও বুয়েটে আমাদের সাথে পড়ছে, এরকম অনেকে আছে। ক্লাসে নোট করে না, এক্সামে একদম কাঁপায় দেয়, বুঝছো? সো ওটা ডাজেন্ট ম্যাটার, বাট নোট করাটা বেটার যারা এভারেজ স্টুডেন্ট। যদি এভারেজ স্টুডেন্ট হয়ে থাকো, আমার সাজেশন হচ্ছে নোট করবা। তো দেখো, পরমাণু সমূহ যে আকর্ষণী বলের সাহায্যে করে, এটা হচ্ছে রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধনের কারণ, ঠিক আছে, দেওয়া আছে যে রাসায়নিক বন্ধনের কারণ হচ্ছে স্থিতিশীলতা অর্জন। রাসায়নিক বন্ধনের কারণ কি, স্থিতিশীলতা অর্জন। আর মৌলসমূহের, ওই তো মানে যে কোনো বন্ধনের কারণ কি, স্থিতিশীলতা অর্জন। তো বন্ধন কয় রকমের হতে পারে? তো বন্ধন আমরা জেনারেলি যেগুলো পড়বো সেটা হচ্ছে আয়নিক বন্ধন। তুমি জানো আয়নিক বন্ধন একটা হতে পারে সমযোজী বন্ধন, সন্নিবেশ বন্ধন, ধাতব বন্ধন, হাইড্রোজেন বন্ধন, ভ্যান ডার ওয়ালস বন্ধন। সো এগুলোর মধ্যে তোমাদের যে কয়টা লাগবে সে কয়টা হচ্ছে এই চারটা: আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, সন্নিবেশ বন্ধন এবং হাইড্রোজেন বন্ধন। তো আমি যদি একটু বলি যে আমরা তাহলে কি পড়তে যাচ্ছি, আমরা যে বন্ড পড়বো, বন্ড। তো এই বন্ডকে আমরা কয় রকমের বন্ড পড়বো? আমরা মেনলি 4 রকমের বন্ডই এখানে দেখব, বেশি দেখবো না। আমরা বেশি দেখতে গেলে তখন কোনো দিকেই পারা যাবে না। তো আমরা কি বন্ড দেখবো? আয়নিক, আয়নিক বন্ড। ইংরেজি টার্মগুলো লিখে নিবা। তারপরে হচ্ছে আমরা দেখবো কোভ্যালেন্ট বন্ড, কোভ্যালেন্ট বন্ড। তারপরে আমরা দেখব হচ্ছে কোঅর্ডিনেশন বন্ড, কোঅর্ডিনেশন বন্ড বা কোঅর্ডিনেট বন্ড। ওকে, বা কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বলা হয়, সন্নিবেশ সমযোজী, কোঅর্ডিনেট কোভ্যালেন্ট। আর আরেকটা হচ্ছে হাইড্রোজেন বন্ড। হাইড্রোজেন বন্ডকে এইচ বন্ড এভাবে লেখা হয়ে থাকে। সো আয়নিক বন্ধন, কোভ্যালেন্ট বন্ধন মানে হচ্ছে সমযোজী বন্ধন, কোঅর্ডিনেট কোভ্যালেন্ট এটা হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন, আর হাইড্রোজেন বন্ধন। তো এইগুলো আজকে আমরা যেটা পড়বো, আজকে আমরা মেনলি এই জিনিসটা পড়বো। আজকে আমরা মেনলি আয়নিক বন্ধনটা পড়বো এবং আরো অনেক কিছু শিখবো। ভ্যান ডার ওয়ালস বন্ধনটাও লাগে, বাট ডিটেলসে আমরা এগুলো পড়বো। আর এগুলো জাস্ট তোমাদেরকে বলে দিব যে কিভাবে কিভাবে কি করতে হবে, এতটুকুই। বাট এগুলো আমরা ডিটেলসে পড়বো। আর এগুলো কেমিস্ট্রির প্রত্যেকটা ফেনোমেনা ব্যাখ্যা করার জন্য এই বন্ধনগুলো লাগে। এই বন্ধনগুলো প্রত্যেকটা ফেনোমেনা ব্যাখ্যা করার জন্য কিন্তু লাগে। ওকে, চলো। তো আমরা যদি একটু দেখি আয়নিক বন্ধন, তো এই স্লাইড বাদ দাও, আমি তোমাদেরকে পড়াই, আমারটা দেখো। হ্যাঁ, আয়নিক বন্ধন আমি যা যা লিখবো তোমরা আমার সাথে সাথে লিখবা। স্লাইড দেখে দেখে খুব একটা বেশি ভালো পড়া হয় না। আয়নিক বন্ড, আয়নিক বন্ড। আয়নিক বন্ড কার কার মাঝে হয়ে থাকে? ঠিক আছে, আয়নিক বন্ডটা কাদের মাঝে হয়ে থাকে? আয়নিক বন্ডটা হয়ে থাকে ধাতু প্লাস অধাতু, এদের মাঝে হয়ে থাকে। ধাতু প্লাস অধাতু হয়ে থাকে। ধাতু কি করে? ধাতু ইলেকট্রন ত্যাগ করে। ধাতু কি করে? ইলেকট্রন ত্যাগ করে। হ্যাঁ,
আর অধাতু কি করে? অধাতু যেটা করে ইলেকট্রন গ্রহণ করে। তাহলে আয়নিক বন্ধন কার কার মাঝে হবে? ধাতু এবং অধাতু। ধাতু কি করবে? ইলেকট্রন ত্যাগ করবে। অধাতু কি করবে? ইলেকট্রন গ্রহণ করবে। তো ধাতু যদি ইলেকট্রন ত্যাগ করে তাহলে যেটা তৈরি হবে ধাতব ধনাত্মক আয়ন। কি তৈরি হবে? ধাতব ধনাত্মক আয়ন। আর ইলেকট্রন গ্রহণ করে যেটা তৈরি হবে, কি তৈরি হবে বলো? ইলেকট্রন গ্রহণ করলে তৈরি হবে অধাতব ঋণাত্মক আয়ন। ঋণাত্মক আয়ন। তার মানে ধাতু কি করবে? ইলেকট্রন ত্যাগ করবে, তৈরি হবে কি? ধনাত্মক আয়ন। ঠিক আছে, যেটাকে আমরা নাম দেই ক্যাটায়ন, যেটার নাম আমরা কি দেই? ক্যাটায়ন। ক্যাটায়ন। আর অধাতু কি করবে? ইলেকট্রন গ্রহণ করবে, তাহলে অধাতব ঋণাত্মক আয়ন, যেটার নাম আমরা দেই অ্যানায়ন। তো মনে করো এই ধাতুকে আমরা লিখলাম হচ্ছে এম, ধাতু ছিল এম আর অধাতু ছিল হচ্ছে এন। তাহলে এই এম থেকে কি তৈরি হবে বলতো? এম যেটা করবে, এম ইলেকট্রন ছেড়ে দিয়ে তৈরি করবে এম প্লাস, আর এই এন ছিল অধাতু, এন কি করবে? এন ইলেকট্রন গ্রহণ করে তৈরি করবে এন মাইনাস। তাহলে এই এম কি করলো? এম প্লাস হলো, এন হয়ে গেল এন মাইনাস। এখন যেটা হবে তোমার এই এম প্লাস, খেয়াল করো, এম প্লাস আর এন মাইনাস, এদের মাঝে বন্ধন হবে। এদের মাঝে বন্ধন হবে। কিভাবে বন্ধন হবে বলো? কি ধরনের বন্ধন হবে? মানে এরা কোন একটা আকর্ষণ বল হবে না? এদের মধ্যে একটা আকর্ষণ বল হবে কিনা? পজিটিভ নেগেটিভ, তাহলে এদের মধ্যে একটা আকর্ষণ বল হবে। এই আকর্ষণ বলটাকে আমরা বলি স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। এই স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের মাধ্যমে এরা যুক্ত হয়ে তৈরি করবে এম এন। এম এন। সো এইভাবে হয়ে থাকে। আমি একবার সামারি করে দেই। ধাতু অধাতু, ঠিক আছে? ধাতু কি করবে? এই যে ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়ন তৈরি করবে, যেটাকে আমরা ক্যাটায়ন বলি। ঠিক আছে, এই যে এম ইলেকট্রন ত্যাগ করে এম প্লাস তৈরি করলো। অধাতু যদি এন হয়ে থাকে তাহলে ইলেকট্রন গ্রহণ করবে, ইলেকট্রন গ্রহণ করে এটা কি করবে? অ্যানায়ন তৈরি করবে। ওকে, তাহলে এই এম প্লাস এবং এন মাইনাস এরা একত্রে যুক্ত হয়ে তৈরি করবে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের মাধ্যমে, বা এটাকে বলা হয় ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। ঠিক আছে, একজন লিখেছে, ভেরি গুড, ফাহাদ মুশফিক। ঠিক আছে, এটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, এর মাধ্যমে যুক্ত হয়ে তৈরি করবে এম এন। হ্যাঁ হ্যাঁ, টার্মটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক, স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। এটার ইংরেজি টার্ম হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক কি? ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন ফোর্স। অ্যাট্রাকশন ফোর্স, স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। ওকে, তো এরকম আমরা যদি আমি বলি যে আয়নিক বন্ধনটা কাদের কাদের মধ্যে হবে, তো ধাতুগুলো জেনারেলি কি হয়ে থাকে বলো তো? ধাতু। তো তোমরা ধাতুগুলো চিনতে শিখবা, যে ধাতুগুলো জেনারেলি হয়ে থাকে গ্রুপ 1 প্লাস গ্রুপ 2 এর মৌলগুলো। গ্রুপ 1 প্লাস গ্রুপ 2 এর মৌলগুলো, বা বলতে পারো যে যাদের নামের শেষে আম উচ্চারণটা আসে, যাদের নামের শেষে, নামের উচ্চারণে কি আসে? আম। আম, হ্যাঁ, যেমন কি? সোডিয়াম, পটাশিয়াম। হ্যাঁ, আমি একটু লেখা বড় করব, সমস্যা নাই। সোডিয়াম, পটাশিয়াম, হাইড্রোজেন বাদে, তাই না? ম্যাগনেসিয়াম, লিথিয়াম, তাই না? এগুলো হাইড্রোজেন বাদে, যাদের শেষে আম আছে। তাহলে যেমন গ্রুপ 1 থেকে কোন কোন মৌল আমরা পেতে পারি?
গ্রুপ 1 থেকে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, তাই না? গ্রুপ 2 থেকে আমরা কি কি পেতে পারি? গ্রুপ 2 থেকে পেতে পারি বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। তো এগুলো হচ্ছে কিন্তু ধাতু। এগুলো কি ধাতু? হিলিয়াম ধাতু না, হ্যাঁ, হিলিয়ামের নামে শেষে আম আছে, বাট ধাতু না। ওকে, হিলিয়াম বাদে হাইড্রোজেন বাদে লিখে দিচ্ছি, ঠিক আছে? অ্যালুমিনিয়াম। ওকে, আচ্ছা, তো যেমন তুমি নর্মালি যে বন্ধনগুলো দেখবা এই তোমার এইখানে, তাহলে ধাতু কি কি পেলাম বলো তো? গ্রুপ 1 ধাতু হচ্ছে গ্রুপ 1। গ্রুপ 1 এর কে কে হবে বললাম? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। এরা কি করতে পারে জানো? এরা সবাই হতে পারে, এরা কি হতে পারে? 2+ হতে পারে না 1+? বলো, এরা 2+ হবে না 1+ হতে পারে? দেখি, তোমরা তো পড়ে আসছো, এরা 2+ হতে পারে নাকি 1+? এরা কিন্তু, হ্যাঁ, তোমরা সবাই উত্তর দিচ্ছ, এরা 1+ হতে পারে। মাঝে মধ্যে 2-1 জন 2+ দিচ্ছ, ভাইয়া এরা 2+ হতে পারে না, হ্যাঁ, কারণ এরা 1 নাম্বার গ্রুপে, মনে রাখবা 1 নাম্বার গ্রুপের গুলো 1+ হতে পারবে। হ্যাঁ, সর্বশেষে একটা ইলেকট্রন থাকে। ওকে, যেমন এখানে যদি ইলেকট্রন বিন্যাস করো লিথিয়ামে, তাহলে কত হবে? 1s2 2s1। তাহলে এই যে একটা ইলেকট্রন, এটা কি করবে? ছেড়ে দিবে। এটা ছেড়ে দিলে এটা হয়ে যাবে লিথিয়াম প্লাস। ওকে, তো সোডিয়াম সেম ভাবে হতে পারে সোডিয়াম প্লাস, এটা হতে পারে পটাশিয়াম প্লাস, রুবিডিয়াম হতে পারে রুবিডিয়াম প্লাস, সিজিয়াম হতে পারে সিজিয়াম প্লাস, ফ্রান্সিয়াম হতে পারে ফ্রান্সিয়াম প্লাস। এবার আসো যে তোমার গ্রুপ 17 এর মৌল যেগুলো, গ্রুপ 17, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তো তুমি দেখবা যে ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস যদি করো 1s2 2s2 2p5, কয়টা ইলেকট্রন আছে এখানে? কয়টা ইলেকট্রন আছে? 9টা। তাহলে এরা কি করবে? একটা ইলেকট্রন গ্রহণ করবে। ফ্লোরিন কি করবে? একটা ইলেকট্রন গ্রহণ করবে। ফ্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে এটা তৈরি করবে ফ্লোরিন মাইনাস। ক্লোরিন থেকে হবে ক্লোরিন মাইনাস, ব্রোমিন থেকে হবে ব্রোমিন মাইনাস, আয়োডিন থেকে হবে আয়োডিন মাইনাস। কি করে? এরা একটা করে ইলেকট্রন গ্রহণ করবে। আর এরা কিভাবে হবে? এরা একটা করে ইলেকট্রন বাদ দিবে, মাইনাস ইলেকট্রন মাইনাস ইলেকট্রন মাইনাস ইলেকট্রন। ওকে, সো যদি আমি বলি যে, যদি আমি এখন তোমাদেরকে প্রশ্ন করি গ্রুপ 17 কে কি বলা হয়? গ্রুপ 17 কে হ্যালোজেন মৌল বলা হয়। তো আরো হইতে পারে, হ্যাঁ, এগুলো গ্রুপ 17ও হইতে পারে, 16ও হইতে পারে, অধাতুগুলো আর কি হইতে হবে। তো যদি আমি তোমাকে বলি যে সোডিয়াম ক্লোরাইডের গঠন ব্যাখ্যা করো, এর গঠন ব্যাখ্যা করো, এই হচ্ছে প্রশ্ন। সোডিয়াম ক্লোরাইডের গঠন ব্যাখ্যা করো, যেগুলো এখন তোমাদেরকে দেয় না। হ্যাঁ, এগুলো এখন তোমাদেরকে দেয় না, এগুলো তোমরা 9-10-এ করে আসছো, তো এটা সমযোজী না আয়নিক বলো? এটা কিন্তু আয়নিক, কারণ সোডিয়াম ধাতু, ক্লোরিন অধাতু। হ্যাঁ, তাহলে এটা আয়নিক। সো দেখো কিভাবে কি তৈরি হবে। সোডিয়াম কত? সোডিয়াম হচ্ছে 11, তাই না? তাহলে হচ্ছে 1s2 2s2 2p6 3s1। তো সোডিয়াম কি করবে? এই একটা ইলেকট্রন ছেড়ে দিবে। তাহলে দেখো সোডিয়াম যেটা ছিল এই যে প্লাস ছিল একটা কক্ষপথ,
দুইটা কক্ষপথ, তিনটা কক্ষপথ। তো সোডিয়াম যেটা করবে, এই যে দেখো এখানে দুইটা ইলেকট্রন, তারপরে 2 নাম্বার কক্ষপথে কয়টা ছিল, 8টা ইলেকট্রন, আর শেষে ছিল একটা ইলেকট্রন। তো সোডিয়াম কি করবে, এই একটা ইলেকট্রন ছেড়ে দিবে। ঠিক আছে, তাহলে একটা ইলেকট্রন যদি ছেড়ে দেয়, তাহলে সোডিয়ামটা দেখতে কিরকম হবে, সোডিয়ামটা কোন ইলেকট্রনটা, এই ইলেকট্রনটা ছেড়ে দিচ্ছে, তাহলে এখন সোডিয়াম প্লাস দেখতে হবে এইরকম 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, এবং এটাকে তোমার যেটা করতে হবে, এইভাবে দিয়ে এ পুরোটার উপরে লিখতে হবে প্লাস। তাহলে এটা হয়ে গেল সোডিয়াম প্লাস। এবার দেখো, এবার হচ্ছে ক্লোরিনের জন্য আসো। ক্লোরিন, ক্লোরিন হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p5। তাহলে দেখো এখানে লাস্ট কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে, 7টা। তো আরেকটা ইলেকট্রন গ্রহণ করবে, ক্লোরিন কি করবে, আরেকটা ইলেকট্রন গ্রহণ করবে। সো ক্লোরিনেরটা যদি তুমি দেখো 1 2 3, তো ক্লোরিনেরটা তুমি দেখো কিভাবে কি হচ্ছে, এই একটা ইলেকট্রন, দুইটা ইলেকট্রন, 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 17টা ইলেকট্রন, তাই না, 18টা তো হয় না। তাহলে 17টা ইলেকট্রন। তাহলে এটা কি করবে, একটা ইলেকট্রন ওর লাগবে, ও একটা ইলেকট্রন গ্রহণ করবে। কোনটা গ্রহণ করবে জানো, এই যে এখানে যেটা ছেড়ে দিয়েছে না, ওইটা গ্রহণ করবে। এটা যেখানে ছেড়ে দিয়েছে ওইটা গ্রহণ করবে, তাই না। আচ্ছা, তাহলে কি করবে, একটা ইলেকট্রন গ্রহণ করবে, প্লাস ইলেকট্রন। তাহলে ইলেকট্রন যদি গ্রহণ করে, তাহলে এটা কি তৈরি হবে বলো, তাহলে যেটা তৈরি হবে সেটা হচ্ছে প্লাস 1 2 3। ঠিক আছে, তো 3টা যদি হয় তাহলে তুমি ইলেকট্রন বসায় ফেলো, 1 2 3 4 5 6 10 11 12 13 14 15 16 17 18। এখন তোমাকে কি করতে হবে, যেহেতু একটা ইলেকট্রন গ্রহণ করে ফেলেছে, তো ইলেকট্রন যদি গ্রহণ করে তাহলে এটাকে কি দিতে হবে বলো, তাহলে এখানে ইলেকট্রন, এটা ছিল প্লাস, আর এটা যেহেতু ইলেকট্রন গ্রহণ করেছে তাহলে এটা হবে মাইনাস। তাহলে এই যে প্লাস এবং মাইনাসের মাঝে কি হবে, স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এর মাধ্যমে গঠিত হয়েই তৈরি হবে কি, সোডিয়াম ক্লোরাইড। ওকে, সো এগুলো তোমাদেরকে বোঝানোর কিছু নাই, এগুলো তোমরা জানো, তাই না, বাচ্চাকালের কোশ্চিন। সো প্রথম আধা ঘন্টা আমরা বাচ্চাকালের কোশ্চিন পড়লাম, তার মধ্যেও অনেকে বলছে স্যার বুঝি নাই। সো তোমরা অনেকে বাচ্চাকালে পড়ে আসছো, তারপরও দেখবা অনেকে বুঝবে না। ঠিক আছে, মুস্তাকিম বলে ভাই আপনি অনেক সহজ ভাবে বোঝান, থ্যাংক ইউ। এটা দিবে না, চিত্র আঁকা বাকি, এটা কিন্তু দিবে না। তাহলে ক্লিয়ার তোমাদের, তাই না। আচ্ছা, এই যে এখানে দেখো দেওয়া আছে, এটা কি করবে, এই যে একটা ইলেকট্রন ছেড়ে দিবে, এই ইলেকট্রনটা ছেড়ে দিবে, আর কি করবে, এ কি করবে, একটা ইলেকট্রন গ্রহণ করবে, দেন এটা হয়ে যাবে কি প্লাস, এটা হয়ে যাবে মাইনাস। সো এগুলোই। আচ্ছা, ল্যাটিস এনথালপি লাগবে না। তোমরা আমাকে এবার একটা কথা বলো, যে আয়নিক বন্ধনের বৈশিষ্ট্য দেখো, এরা পোলার, ঠিক আছে, একটু বৈশিষ্ট্যগুলো দেখে নাও। পোলার, এগুলো রিডিং দিবা, কেলাসিত দানাদার, হ্যাঁ, যেমন সোডিয়াম ক্লোরাইড কি হয়, ঘনক আকৃতির হয়, তাই না।
এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক উচ্চ হয়, ঠিক আছে। তারপরে এরা পোলার দ্রাবকে দ্রবণীয় হয়, এগুলো তোমরা পড়ে আসছো। এরা তড়িৎ পরিবাহী হয়, এরা তড়িৎ পরিবাহী হয়। এবার আমাকে বলো, চলো সামনে যাই। তোমাকে যদি আমি বলি যে লিথিয়াম ক্লোরাইড এটা কি আয়নিক নাকি সমযোজী? আয়নিক নাকি সমযোজী, কোনটা? লিথিয়াম ক্লোরাইড আয়নিক নাকি সমযোজী? আচ্ছা, মিশ্র উত্তর আসছে, মিক্সড অ্যান্সার আসছে। ম্যাক্সিমাম লিখছো আয়নিক এবং অনেকে লিখছো সমযোজী। তো আমি যদি বলি যে এটা সমযোজী, তোমরা কি অবাক হবা? আমি বলে দিলাম এটা সমযোজী, যাও, আমি বলছি এটা সমযোজী। আমি বলছি এটা সমযোজী, কিন্তু তুমি বলবা ভাই এটা তো ধাতু, এটা তো অধাতু, তাহলে তো আয়নিক। একটা জিনিস মনে রাখবা যে কোন যৌগই, ঠিক আছে, কোন যৌগই 100% আয়নিক না। কোন যৌগ 100% আয়নিক না, কিছু হলেও সমযোজী বৈশিষ্ট্য থাকে, সমযোজী বৈশিষ্ট্য থাকে। কোন যৌগই 100% আয়নিক না, কোন যৌগে 100% আয়নিক না। ধরো এইখানে দেখা যাবে যে আয়নিক চরিত্র আছে 49% আর সমযোজী চরিত্র আছে এখানে 51%। 51%। কি বললাম যে আয়নিক চরিত্র আছে 49%, সমযোজী চরিত্র আছে 51%, ধরে নিলাম এরকম। তাহলে কেন? মাথাটা কি চক্কর দিচ্ছে? কেন? হাউ? এইগুলা নিয়েই এই ক্লাস শেষে তোমরা এই জিনিসগুলোই করতে পারবা, যে কেন সমযোজী না, কেন আয়নিক, কখন আয়নিক বেশি, কখন সমযোজী বেশি, কোনটার মধ্যে আয়নিক ধর্ম বেশি, কোনটার মধ্যে সমযোজী ধর্ম বেশি। এই জিনিসগুলো তোমাদেরকে এখন পড়া শিখতে হবে। বাচ্চাকালের পড়া তো পড়ে আসছো, বাচ্চাকালের পড়া তো পড়ে আসছো। যেমন তোমাকে আমি এরকম প্রশ্ন দিব এখন যে ভাইয়া দেখো, ক্যালসিয়াম ক্লোরাইড আর সোডিয়াম ক্লোরাইড এটাও আয়নিক, এটা কিন্তু আয়নিক, দুইটাই আয়নিক। হ্যাঁ, এটাও আয়নিক, এইটাও আয়নিক। এখন আমি তোমাকে বলবো যে তুমি বলো যে এই দুইটার মধ্যে কোনটা বেশি আয়নিক, এই দুইটার মধ্যে কোনটা বেশি আয়নিক, এটা তোমাদেরকে পারতে হবে। এগুলোই আমরা এখন শিখব। একজন বলে চা খাচ্ছে তাই ওর মাথা চক্কর দিচ্ছে না, ভালো। সো এটার মধ্যে তুমি যখন দেখবা একটু বড় হলে, মানে আর 40-50 মিনিট পরে দেখবা যে এইটা বেশি আয়নিক, ঠিক আছে, নাকি এইটা বেশি আয়নিক, সেটা তোমরা দেখবা। কোনটা বেশি আয়নিক সেটা আমাদেরকে দেখতে হবে, ফাইন্ড আউট করতে হবে। এটা তোমরা নিজেরা পারবা, এটা তোমরা নিজেরা পারবা। 50-50 হলে কি হবে? না, 50-50 হলে কি হবে সেটা অনেকে বলছো যে 50-50 হলে কি হবে। 50-50 হলে যে কোনো কিছুই বলতে পারো তুমি, আয়নিকও বলতে পারবে না, ইয়াও বলতে পারবে না। ওকে, আচ্ছা চলো এখন এই ম্যাথটা একটু দেখো তো, এই ম্যাথটা একটু দেখো যে সোডিয়াম ক্লোরাইডের বন্ধন দৈর্ঘ্য দেওয়া আছে এত অ্যাংস্ট্রম, ডাইপোল মোমেন্ট দেওয়া আছে এত, তাহলে আয়নিক বন্ধনের শতকরা পার্সেন্ট কত? মাথা কি ঘুরে? মাথা ঘোরা উচিত এই প্রশ্নটা দেখে। এই প্রশ্নটা যখন আমি ফার্স্ট টাইম ইন্টারে উঠে দেখেছিলাম আমার তো মাথা ঘুরে উঠেছিল, এই কি ধরনের প্রশ্ন। হ্যাঁ, তো যাই হোক, এটা তোমরা আস্তে আস্তে বড় হচ্ছ, এই ক্লাসটা শেষে তোমরা আসলে অনেক বড় হয়ে যাবা। সো চলো আমি তোমাদেরকে একটু বড় করি, বয়সটা তোমাদের একটু বাড়িয়ে দেই। হোয়াট ইজ ডাইপোল? তুমি দূরে যাও। হ্যাঁ,
হোয়াট ইজ ডাইপোল? ধীরে সুস্থে বুঝবা ভাইয়া, কেউ হাইপার হবা না, আমি এখনই পড়ে ফেলবো এরকম না, আস্তে 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 বড় হও। একদম টেনে বড় করছি না আমি তোমাদেরকে, আস্তে আস্তে বড় করি, ঠিক আছে? টেনে বড় করলে ওটা আবার ছেড়ে দিলে আবার আগের জায়গায় চলে আসবা। আচ্ছা, ডাইপোল, হোয়াট ইজ ডাইপোল? ডাইপোল হচ্ছে বাংলা ভাষায় দ্বিমেরু, মানে দ্বিমেরু। তো ডাইপোল বলতে বোঝায় যে খুবই অল্প দূরত্বের মধ্যে, খুবই অল্প দূরত্বের মধ্যে, খুবই অল্প দূরত্বের মধ্যে যদি একটা পজিটিভ চার্জ থাকে এবং একটা নেগেটিভ চার্জ থাকে, তাহলে এই পুরো সিস্টেমটাকে আমরা বলি ডাইপোল। তাহলে এই পুরো সিস্টেমটাকে আমরা কি বলি? ডাইপোল। কি বললাম, কি বললাম ভাইয়া? যে যদি একটা সিস্টেমের মাঝে খুবই অল্প দূরত্বে একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জ থাকে, তাহলে এটাকে আমরা বলি ডাইপোল বা দ্বিমেরু। একটা ধনাত্মক মেরু, একটা ঋণাত্মক মেরু। ওকে, আচ্ছা, এখন এই ডাইপোলের একটা দিক থাকে, ডিরেকশন অফ ডাইপোল। তো ফিজিক্সে তোমরা উল্টাটা পড়বা, আর কেমিস্ট্রিতে ডিরেকশন অফ ডাইপোল দেওয়া হয়। দেখো, মনে করো এখানে একটা প্লাস চার্জ আছে, এখানে একটা মাইনাস চার্জ আছে, এখানে একটা মাইনাস চার্জ আছে, এদের মাঝের ডিস্টেন্স হচ্ছে ডি, মাঝের ডিস্টেন্স হচ্ছে ডি। তাহলে ডাইপোল মোমেন্টের দিক হবে পজিটিভ থেকে নেগেটিভের দিকে। এটা কেমিস্ট্রির জন্য মনে রাখবা, অনলি ফর কেমিস্ট্রি। কেমিস্ট্রির জন্য এরকম কি হবে, এটা হচ্ছে ডিরেকশন অফ ডাইপোল, ডিরেকশন অফ ডাইপোল। এখন এই ডিরেকশন অফ ডাইপোল বের করার জন্য ডাইপোল মোমেন্ট, হোয়াট ইজ ডাইপোল মোমেন্ট, খুব আস্তে ধীরে বোঝো, এগুলো তোমরা ফিজিক্সে পড়বা ডিটেলস, কেমিস্ট্রি ডিটেলস নাই। ডাইপোল মোমেন্ট, ডাইপোল মোমেন্ট হচ্ছে মিউ, মিউ ইকুয়াল টু হচ্ছে কিউ ইন্টু ডি, কিউ ইন্টু ডি। কিউ কি? কিউ হচ্ছে ভাইয়া চার্জ, চার্জ, চার্জ অফ ইলেকট্রন। কিউ হচ্ছে চার্জ অফ ইলেকট্রন, ডি হচ্ছে বন্ড লেন্থ, বন্ড লেন্থ বা বন্ধন দৈর্ঘ্য। চার্জ অফ ইলেকট্রন, এটা হচ্ছে বন্ধন দৈর্ঘ্য। আলিফা বলে এটা কি নোট করতে হবে? তো এটা নোট করবে না তো কোনটা নোট করবা? এই যে দেখো তোমার এক বান্ধবী তাসনিম প্রীতি, ও সরাসরি সূত্রে বলছে যে ডাইপোল মোমেন্ট হচ্ছে কিউ ইন্টু ডিএল, মানে 2L। এই যে এতটুকু যদি এই দৈর্ঘ্যটা, সো এরা কিন্তু অনেক আপডেট হয়ে যাচ্ছে, তোমাকেও আপডেট হতে হবে, তোমাকেও আপডেট হতে হবে। নোট করো, অন্যের থেকে পিছায় থাকবা না, ঠিক আছে? একটু পরিশ্রম করবা। তাহলে চার্জ অফ ইলেকট্রন, বন্ড লেন্থ। তো এখানে আমরা মিউ ইকুয়াল টু সরাসরি লিখে দেই ই ইন্টু ডি। ই হচ্ছে চার্জ অফ ইলেকট্রন, ই এর মানটা মনে রাখবা, ই হচ্ছে ইলেকট্রনের চার্জ 4.8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 ESU। ইলেকট্রোস্ট্যাটিক ইউনিটে লিখলে এটা আসে, তোমরা জানো তাই না? হ্যাঁ, হ্যাঁ, একজন বলছে জিমি ভাইয়া বলেছে নেগেটিভ থেকে পজিটিভের দিকে। হ্যাঁ, অবশ্যই নেগেটিভ থেকে পজিটিভের দিকে, বাট কেমিস্ট্রির জন্য ডিরেকশন অফ ডাইপোল এইটা, কেমিস্ট্রি নিজের মতো করবে, বুঝেছ? কেমিস্ট্রি ফিজিক্সের কথাটা মানবে না, আমি কেমিস্ট্রির মতো করব। আস্তে আস্তে বুঝতে পারবা, সমস্যা নাই। ওকে, তাহলে চার্জ ইনটু বন্ধন দূরত্ব। তো চার্জ হচ্ছে এটা, আর বন্ধন দূরত্বটা আমরা পেয়ে যাব, বন্ধন দূরত্বটা আমরা বলে দিবে, প্রশ্নে বলে দিবে। এখন দেখো আমরা কি বের করতে চাচ্ছি বলতো? আমরা বের করতে চাচ্ছি কত পার্সেন্ট আয়নিক। সো লিখো, সূত্র লিখো, পার্সেন্ট আয়নিক, পার্সেন্ট আয়নিক ইকুয়াল হচ্ছে মিউ, মিউ প্র্যাকটিক্যাল, ঠিক আছে? লিখো মিউ যেটা পাবো, বাংলায় লিখো মিউ যেটা পাবো ডিভাইডেড বাই মিউ যেটা দেওয়া থাকবে,
মিউ যেটা পাবো আর মিউ যেটা দেওয়া থাকবে। ওকে, সো একটা ম্যাথ করাই দিলে ক্লিয়ার হয়ে যাবে। সূত্র তো বুঝবা না, এগুলো সেকেন্ড ইয়ারের পড়া না, সেকেন্ড ইয়ারের ফিজিক্স পড়া হইলে এটা ভালো মতো পারা যায়। সূত্র সেকেন্ড ইয়ারে যে পড়বা, এগুলো কোত্থেকে আসলো? হ্যাঁ, চলো এখন এই ম্যাথ করো দেখি। আস্তে আস্তে শোনো, আমার কথা শোনো। সোডিয়াম ক্লোরাইডের বন্ধন দৈর্ঘ্য দেখো কি দেওয়া আছে। সোডিয়াম ক্লোরাইডের বন্ধন দৈর্ঘ্য দেওয়া আছে, খেয়াল রাখো, এত অ্যাংস্ট্রোম। ঠিক আছে, আমরা সব সিজিএস ইউনিটে নিব। আমরা কোন ইউনিট? সিজিএস, সিজিএস ইউনিটে নিব। তাহলে সোডিয়াম ক্লোরাইডের বন্ধন দৈর্ঘ্য বলতে বোঝাচ্ছে যে এই যে সোডিয়াম প্লাস, আর এখান থেকে এই যে ক্লোরিন মাইনাস, এতটুকুর যে ডিস্টেন্স ডি, এই ডি কত? ডি দেওয়া আছে 2.36 অ্যাংস্ট্রোম। তো এটা মানে হচ্ছে 2.36 ইন্টু 10⁻⁻10 মিটার। এই মিটারটাকে আমরা কি করব? সেন্টিমিটারে নিয়ে আসবো। তাহলে 2.36 ইন্টু 10⁻⁻8 সেন্টিমিটার। তাহলে তুমি ডি পেয়ে গেলা। 1 অ্যাংস্ট্রোম মানে 10⁻⁻10 মিটার। আর ডি হচ্ছে, দেখো এই মিটারকে 100 দিয়ে গুণ দিব, 100 দিয়ে গুণ দিলে এটা আসবে। সো এটা হচ্ছে সেন্টিমিটার। ওকে, এবার খেয়াল করো ভাই, খেয়াল করো, খেয়াল করো। বলেছে ডাইপোল মোমেন্ট এত, তার মানে তোমাকে এটা কি দেওয়া আছে ভাই? ডাইপোল মোমেন্ট দেওয়া আছে মিউ। এটা মিউ দেওয়া আছে, এই যে বললাম মিউ একটা দেওয়া থাকবে। তাহলে মিউ দেওয়া আছে কত? 8.5। মিউ দেওয়া আছে 8.5, মিউ দেওয়া 8.5। ও সেন্টিমিটার নিব কেন? সিজিএস ইউনিটে নিব, সব সব সিজিএস ইউনিটে নিব। ওকে, তাহলে মিউ দেওয়া আছে 8.5। আচ্ছা, এটা হচ্ছে সূত্রটা, ইয়া করো। একটু সহজভাবে লিখো যে মিউ গিভেন বাই মিউ প্র্যাকটিক্যাল, যেটা পাবো গিভেন বাই প্র্যাকটিক্যাল। ওকে, এটা লিখে রাখো। তাহলে দেওয়া আছে, ঠিক আছে, তো দেওয়া আছে মানে কি? মিউ গিভেন, এটা মিউ গিভেন দেওয়া। এবার মিউ প্র্যাকটিক্যাল বের করতে হবে। তো মিউ প্র্যাকটিক্যাল মানে কি ছিল? ই ইন্টু ডি। মিউ প্র্যাকটিক্যাল মানে হচ্ছে ই ইন্টু ডি। তো ই কত বলো? ই এর মান বলেছি কত? ই ফিক্সড, ই বলো না, ই এর মান কত? ই এর মান কত? হ্যাঁ, এই যে ই এর মান বলছো, তাহলে ই এর মানটা বসাই দাও। 4.8 ইন্টু 10⁻⁻10। আর ডি কত? ডি হচ্ছে এটা 2.36 ইন্টু 10⁻⁻8। তাহলে এখান থেকে ক্যালকুলেট করো মিউ প্র্যাকটিক্যাল কত আসে, এটা ক্যালকুলেট করো। 4.8 ইন্টু 10⁻⁻10 ইন্টু 2.36 ইন্টু 10⁻⁻8। কত আসে? এটা আসে হচ্ছে 1.1328 ইন্টু 10⁻⁻17। ঠিক আছে, 17। তো শোনো, এটাকে এটা যে ইউনিটে আসে সেটা কিন্তু আমাদেরকে এই ইউনিটে আনতে হবে, ডি বাই, এই ইউনিটে আনতে হবে ডি বাই। ঠিক আছে, ডি বাই ইউনিটে আনতে হবে। তো ডি বাই ইউনিটে আনার জন্য এটাকে যেটা করতে হবে, 10⁻⁻18 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে আমরা ডি বাই পেয়ে যাব। এখানে যেটা আসবে এটাকে 10⁻⁻18 দিয়ে ভাগ দিব, তাহলে ডি বাই পেয়ে আসবে।
এটা করো, এটা যে পেলাম এটাকে 10⁻⁻18 দিয়ে ভাগ দিলে ডিবাই চলে আসবে, তাহলে এটা ডিবাই আসবে হচ্ছে 11.32 ডিবাই, 11.32 ডিবাই। এ হচ্ছে প্র্যাকটিক্যাল। তাহলে কিন্তু তুমি প্র্যাকটিক্যালের পেয়ে গেলা যে প্র্যাকটিক্যালি কত। তাহলে তোমার কি গিভেনটা দেওয়া আছে, প্র্যাকটিক্যালটা তুমি পেয়ে গেছো, তাহলে তোমার শতকরা আয়নিক পার্সেন্টেজ কত হবে? তাহলে শতকরা আয়নিক এটা হবে, বলো, উপরে হবে গিভেন, মিউ গিভেন ডিভাইডেড বাই মিউ প্র্যাকটিক্যাল। খুব ইজি। গিভেন কত দেওয়াই আছে? 8.5। আর কি দেওয়া আছে যেটা আমরা প্র্যাকটিক্যালি পেলাম সেটা কত? 11.32 ইন্টু 100%, ইন্টু 100%, তাহলে কত পার্সেন্ট আসে? 75%। তাহলে আসে 75%। হয়ে গেল, শেষ। একদম ইজি ভাই, একটু ভালো মতো খেয়াল করো, একটু যারা বোঝো নাই একবার খেয়াল করো, যারা বোঝো নাই একবার খেয়াল করো। দূরত্ব দেওয়া আছে, ডিস্টেন্স, এই যে ডিস্টেন্স ডি, ডি দেওয়া থাকবে, তাহলে এই অ্যাংস্ট্রম দেওয়া আছে, এটাকে আমরা মিটারে করলাম, সেন্টিমিটারে নিয়ে নিব, তাহলে এটা পেয়ে গেলাম, এটা দেওয়া। আর ই এর মান তো জানোই, ই এর মান হচ্ছে এত, তাহলে প্র্যাকটিক্যাল সমান কি পাবো? ই ইন্টু ডি, ডি দেওয়া, ই এর মান জানি, দুইটা গুণ করলেই আমরা 10⁻⁻18 দিয়ে ভাগ দিব, তাহলে ডি বাই ইউনিটে পেয়ে যাব প্র্যাকটিক্যাল। আর গিভেনটা তো দেওয়াই আছে, তাহলে উপরে হবে ছোটটা, নিচে বড়টা, ভাগ করে 100 দিয়ে গুণ করে দিব, শেষ। ওকে, এটা লাগবে না, যারা আপডেট পড়তে চাও তাদের জন্য এটা পড়ানো হইলো। সো একটা জিনিস বোঝানোর জন্য এটা পড়ানো হলো, শোনো, এটা তোমাদের পরীক্ষাতে দিবে না, একটা জিনিস বোঝানোর জন্য পড়ানো হলো যে তোমরা যে সোডিয়াম ক্লোরাইডকে তোমরা হয়তোবা 100% আয়নিক ভাবতা, যে সোডিয়াম ক্লোরাইড মনে হয় 100% আয়নিক, বাট তুমি দেখো এই সোডিয়াম ক্লোরাইডটা মাত্র 75% আয়নিক। সবকিছু বাদ দাও, ওগুলো লাগবে না, হ্যাঁ, জাস্ট এটা দেখানোর জন্য এখানে পড়ানো হচ্ছে যে সোডিয়াম ক্লোরাইড যেটাকে তোমরা 100% আয়নিক ভাবতা, যে এটা হয়তো বা আয়নিক, কিন্তু এটা কিন্তু মাত্র 75% আয়নিক, 75% আয়নিক। ওকে, সো সবগুলো কিন্তু আয়নিক হইলেও 100% আয়নিক না, বোঝা গেছে? সো এটাই বোঝানোর জন্য এটা পড়ানো হলো, এখানে আর কিছু নাই। তোমাদেরকে এখন যেটা পড়তে হবে সেটা হচ্ছে যে পোলার আয়ন, পোলার আয়ন পড়তে হবে। তো ফাজানের নীতি বা পোলার আয়ন, ফাজানের নীতি বা পোলার আয়ন। তো পোলার আয়ন কি জিনিস দেখো, এই যে ক্যাটায়ন থাকবে, ক্যাটায়ন, এই ক্যাটায়ন কি করবে? এই অ্যানায়নকে নিজের দিকে আকর্ষণ করে। ক্যাটায়ন কি করে? নিজের আকর্ষণ করে। তো দেখো, এই যে দেখো এখানে ক্যাটায়নটা ক্যাটায়নের মতো, অ্যানায়নটা অ্যানায়নের মতো। ক্যাটায়ন কি করছে? এই যে তোমার অ্যানায়নকে দেখো নিজের দিকে টেনে নিচ্ছে, দেখো এখানে এরকম ছিল, এখন এরকম হয়ে গেছে। আবার দেখো এরপরে দেখো আরো বেশি নিজের দিকে চলে আসছে, এরপরে দেখো এটা আর একজন আরেকজনের সাথে মিশে গিয়েছে, মানে দেখো পজিটিভটা পজিটিভের জায়গায় আছে, আর এটা কি করছে? এই অ্যানায়নকে কি বিকৃত করে দিচ্ছে। আমাদের মাঝে একজন লেজেন্ড চলে আসছে। অনেক ঘোরাঘুরি করছি এই ক্লাস ওই ক্লাসে, প্রচুর দিকে গ্যাঞ্জাম করে আসছি। ওকে, নাইস। তোমার এই ক্লাস কয়টায় শুরু হয়েছে? ক্লাস শুরু হয়েছে ভাই 7টায়। এখন 7:50 বাজে। তো আপনার স্টার্টিং এ কয়জন ছিল? 1000? না ভাই, স্টার্টিং এ ছিল 850। স্টিল এখন 817 জন আছে। আসসালামু আলাইকুম প্রিয় বাচ্চা লোক, আশা করি ভালো আছেন। আমি খুবই
মনোবেদনা নিয়ে একটা কথা এখানে আপনাদেরকে বলতে আসছি। সেটা হচ্ছে খুব বেশি দিন আগের কথা না, লাইক আজ থেকে 7-10 দিন আগেও এই আমাদের এইচএসসি 26 একাডেমিক প্রোগ্রামের ক্লাসে কোনো কোনো দিন 1000, 1200, 1300 স্টুডেন্ট পর্যন্ত আমরা লাইভে পাইছি। বাট এখন আমি জানি না, আপনারা শিশির ভাইয়ের ক্লাস করতেছেন 800, 850 মানুষ। আমি আমার ক্লাসে আমার গতিবিদ্যা আমি পড়াচ্ছি, আমি আমার গতিবিদ্যা ক্লাসে লাস্ট একটা বা দুইটা ক্লাসে ম্যাক্স পাইছিলাম হচ্ছে 683, মানে 700-র কাছাকাছি, একটু কম। শুভ ভাইয়ের সাথে কথা বললাম, শুভ ভাইয়া বললেন উনি নিউটনীয় বলবিদ্যা পড়াচ্ছেন বা পরিমাপ শেষ করলেন, উনিও ওই 700-র আশেপাশেই পাচ্ছেন। তো আসলে মানে আমি এটা গ্রুপেও পোস্ট করব যে মানে কেন আসলে আপনারা মানে কেমিস্ট্রি ক্লাস করছেন, 800, 850 মানুষ ক্লাস করছেন, আরো বেশি করা উচিত, বাট করছেন, তাইলে ফিজিক্সে আসলে কি সমস্যা হচ্ছে? আমরা পড়াইতে পারতেছি না, আমি শুভ ভাই? অপশন আছে, প্রচুর অপশন আছে। এনাম ভাইকে বললেই এনাম ভাই ব্যবস্থা করে দিবে, আমাদেরকে ওএসডি বানাই দিবে, বলবে এখানে বসে থাকো, সিল করো, হাবিজাবি করো, ক্লাস অন্য কেউ নিবে। মানে একটু জানান, বলেন। নাকি গতিবিদ্যা সব পড়া হয়ে গেছে, সব পারেন, নিউটনীয় মেকানিক্স সব পারেন, মানে কেন আসলে ক্লাসে আসেন না? লাইভ ক্লাস কেন করেন না? মানে সিরিয়াসলি আমি খুব মনোবেদনায় আছি। ঠিক আছে, সো এই তো এই তো আর খুব বেশি কিছু বলার নাই আজকে, খুব বেশি চিল। না ভাই, এরা ভালো এরা আমি বলেছি, শুরুতে ঢুকে বলেছি যে এইচএসসি 26 ব্যাচটা আমরা সবাই অনেক পছন্দ করি। এইচএসসি 26, আমরা আমাদের সব স্টুডেন্টদেরকেই পছন্দ করি, হ্যাঁ, বাট ওদের অ্যাকচুয়ালি আমরা, এইচএসসি 26-এর জন্য আমাদের প্ল্যান প্রোগ্রাম অনেক বড়, অনেক বিশাল। হ্যাঁ, আমি ওদের নাম দিয়েছি অ্যাক্টিভ এইচএসসি 26, কারণ ওরা সবসময় বেশি অ্যাক্টিভ থাকে। তো ওদের কাছ থেকে আমরা আশা করতেই পারি যে ওরা মানে আরো বেশি বেশি অ্যাক্টিভ থাকবে না। সো আশা করি নেক্সট থেকে তোমরা আরো বেশি অ্যাক্টিভ থাকবা। যারা এই যে আজকে ক্লাসে আছো, যারা শুনে নিলা, এরা এরপর থেকে লাইভ ক্লাস মিস দেওয়ার চেষ্টা, মানে মিস না দেওয়ারই চেষ্টা করবা। মানে একদমই মানে দুনিয়া এদিক ওদিক হয়ে গেলে তখন তো আলাদা বিষয়, বাট চেষ্টা করবা লাইভ ক্লাসে থাকার। এটাই মানে আমরা অনেক অনুপ্রাণিত হই ক্লাস নিতে। অবভিয়াসলি হ্যাঁ, অবভিয়াসলি যত স্টুডেন্ট থাকবে আমাদেরও ক্লাস নিতে বেশি ভালো লাগে। হুম, তো তোমরা চেষ্টা করবা ক্লাসে মানে উপস্থিত থাকার এবং লাইভ ক্লাসে উপস্থিত থাকার। তোমরাও আমাদের কাছ থেকে মানে লাইভ যেটা করবা, এই এক্সপিরিয়েন্সটা কিন্তু যখন রেকর্ডেড করবা মানে খুব একটা সেম হয় না, ঠিক আছে? না না, অবভিয়াসলি না। মানে রেকর্ডেড ক্লাস যদি এরকম হইতো যে আমরা একটা ক্লাস সেটা ফুললি রেকর্ডই করছি, ফুল রেকর্ড করছি, যে কোনো লাইভে স্টুডেন্ট না, আমরা একটা ক্লাস রেকর্ড করলাম, ওই রেকর্ডটা আপলোড করে দিলাম, সেটা তোমরা দেখলা, যেটা আমরা অ্যাডমিশনে করছি, সেটা টু সাম এক্সটেন্ট খুব ভালো, কারণ ওখানে মাঝখানে কমেন্ট পড়া নাই, বুঝি নাই, আবার বুগি নাই, এইসব নাই। মানে ভাইয়ারা ফ্ললেসলি কন্টেন্ট ডেলিভারি করে গেলেন, দ্যাটস এ ডিফারেন্ট থিং। বাট এই যে লাইভ ক্লাসগুলো হয়ে যাচ্ছে, সেগুলো হ্যাঁ ব্যাকআপ হিসেবে আমাদের স্টোরেজে থাকছে, আমরা চাইলেই যে কোনো সময় রেকর্ড ক্লাস দেখতে পাচ্ছি। বাট মানে লাইভ তো লাইভই রে ভাই। লাইভে ভাইয়ার কোন কথার মাঝখানে, কোন শব্দের মাঝখানে কি সূত্র বেরিয়ে চলে আসবে, কি অঙ্ক সলভ হয়ে যাবে, কি কনসেপশন আপনি পেয়ে যাবেন, সেটা হয় না ভাই। লাইভ ক্লাসের রেকর্ড অতটা ফলপ্রসূ হয় না। সো প্লিজ আসেন, ক্লাস করেন। আমার খুবই কষ্ট লাগতেছে, মানে সব পারেন, মানে আমি গতিবিদ্যা পড়াইতেছি, প্রাস পড়াইতেছি, প্রাসের সব পারেন বস, সব। লাস্টে একটা অঙ্ক দিছিলাম, সেই অঙ্কের ছবি তুলে গ্রুপে পোস্ট করব, ওই অঙ্কটাকে আমরা করে দেন। মানে এতই যদি সব পারেন, ক্লাস করা লাগিচ্ছে না, অঙ্ক করে দেন। আসেন, ক্লাসে আসেন, মেলা অঙ্ক করাবো নেক্সট ক্লাসে, ক্যারি অন। আসবো আর ভাই, ভাই, আসবো। আর ওই যে যে তাপগতিবিদ্যা এডমিশনের ক্লাসটা নিয়ে দিব ভাই, তাপগতিবিদ্যা কোনো সমস্যা নেই, নিয়ে দিব। শাওনের সাথে কথা হয়েছে, পারমিশন নিছো? এনামের সাথে কথা হয়েছে, পারমিশন নিছো? নিয়ে দিব। পড়ো, এই যে ফাজান্স রুল পড়ো। বাজানের ল। যাই হোক, তো তোমরা চেষ্টা করবা লাইভ ক্লাসে অ্যাটেন্ড থাকার, ঠিক আছে? চলো, তো অনেক কিছুই হলো। মানে আমরা তোমাদের বললাম না যে আমরা দেখো, আমরা তোমাদেরকে নিয়ে কনসার্ন, যে তোমরা, আমরা কিন্তু নোটিস করি যে তোমরা কতদিন মানে কতজন ক্লাস করো। সো তোমরা যদি আমাদের অ্যাক্টিভ ব্যাচটা যদি লাইভ ক্লাস না করে, তাহলে তো আমরা তোমাদেরকে নিয়ে কনসার্ন হবই, তাই না? অবশ্যই কনসার্ন হবো। সো তোমরা লাইভ ক্লাস করার চেষ্টা করবা। একটু এদিকে আসো এবার। হ্যাঁ, আমাদের বেশি সময় নাই,
35 মিনিট সময় আছে। আমরা এর মধ্যে কেমিস্ট্রির সব থেকে ইম্পর্টেন্ট টপিকটা শিখবো, সব থেকে ইম্পর্টেন্ট। এর আগে যা হয়েছে ভুলে যাও, আগেরটুকু না বুঝলেও হবে, কিন্তু এখন থেকে বোঝা লাগবে, এখন থেকে বুঝতে হবে। সো একটু ঠান্ডা মাথা করো, ঠিক আছে? মাথাটা একটু ঠান্ডা করো। পোলার আয়ন কি বললাম? পজিটিভের দ্বারা নেগেটিভের বিকৃতি। পজিটিভের মতোই থাকবে, কি নেগেটিভটা এভাবে গলে 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 চলে আসবে। যেমনটা ছেলেরা কি হয় মেয়েদের জন্য গলে, মেয়েরা মেয়েদের জায়গায় থাকে, ছেলেরা কি বুঝতেই পারতেছো বাকিটুকু। যাই হোক, এই হচ্ছে পোলার আয়ন। তো পোলার আয়ন কাকে বলবো? ক্যাটায়ন দ্বারা অ্যানায়নের, এই যে দেখো লেখা আছে ক্যাটায়ন দ্বারা অ্যানায়নের পোলার আয়ন। তাহলে পোলার আয়ন কার হবে? অ্যানায়নের। ক্যাটায়ন পোলার আয়ন করবে, ঠিক আছে? ক্যাটায়ন দ্বারা অ্যানায়নের ইলেকট্রন নিজের দিকে টানার প্রবণতা যত বাড়ে আয়নিক যৌগের তত সমযোজী হয়। এটা লাগবে না। পোলার আয়ন কি? পোলার আয়ন হচ্ছে ক্যাটায়নের দ্বারা অ্যানায়নের বিকৃতি। ওকে, চলো এবার আমরা দেখব হচ্ছে পোলার আয়ন কি। বলছে পোলার আয়ন যত বাড়বে যৌগের সমযোজী চরিত্র তত বাড়বে। পোলার আয়ন যত বাড়বে সমযোজী চরিত্র তত বাড়বে। পোলার আয়ন যত বাড়বে সমযোজী চরিত্র তত বাড়বে। পোলার আয়ন ঘটায় ক্যাটায়ন, পোলার আয়ন ঘটে অ্যানায়নের। তাহলে কি? পোলার আয়ন ঘটায় কে? ক্যাটায়ন। এবং পোলার আয়ন ঘটে কার? অ্যানায়নের। ওকে, আচ্ছা, ক্যাটায়নের হয় পোলার আয়ন করার ক্ষমতা, ক্যাটায়নের হয় পোলার আয়ন করার ক্ষমতা, আর অ্যানায়নের হয় পোলারাইত হবার যোগ্যতা। তার মানে মেয়েদের কি হয়? মেয়েদের হয় পোলার আয়ন করার ক্ষমতা, ও দাঁড়ায় আছে নাচাবে তোমাকে, ক্ষমতা। আর কি বলো? আর কি? আর তোমাদের কি হবে? পোলারাইত হবার যোগ্যতা। মানে ছেলেদেরকে যোগ্য হতে হয়, পড়াশোনা করে ভালো সরকারি চাকরি পাইতে হয়, তাই না? যোগ্যতা থাকতে হয়। বোঝা গেছে? সো এই তো, এগুলা নর্মাল কথাবার্তা ভাই, সিরিয়াস। এবার সিরিয়াস মুডে আসো, আর হাসি তামাশা বাদ। ফাজানের নীতি, ফাজানের নীতি দিয়ে আমরা কি শিখবো? কোনটা কত বেশি পোলারাইজড হবে, কোনটা কত কম পোলারাইজড হবে, কোনটার সমযোজী ধর্ম বেশি, কোনটার কি আয়নিক ধর্ম বেশি। তো তোমরা মনে রাখবা ফাজানের নীতি এখান থেকে বাদ দাও, আমার কাছে শিখো। আমার এইটুকু দেখো, ফাজানস ল। কেউ বাজানস ল লিখে ফেলো না, ফাজানস ল। ফাজানস ল ডিপেন্ড করে চারটা জিনিসের উপরে, চারটা জিনিসের উপরে। একটা হচ্ছে অ্যানায়ন, অ্যানায়ন এর চার্জ, অ্যানায়নের চার্জ লিখো, অ্যানায়নের চার্জ, এগুলা নোট করো ভাই। তারপরে লিখো অ্যানায়নের আকার, অ্যানায়নের আকার। তারপরে লিখো 3 নাম্বার, লিখো ক্যাটায়নের চার্জ, ক্যাটায়নের চার্জ। 4 নাম্বার লিখো ক্যাটায়নের আকার। এই জিনিসগুলোর উপরে নির্ভর করে পোলার আয়ন, ঠিক আছে? এগুলোর উপরে পোলার আয়ন নির্ভর করে। এগুলোর উপরে কি নির্ভর করে? পোলার আয়ন নির্ভর করে। ওকে, তাহলে কি দেখো কিসের উপরে নির্ভর করে? অ্যানায়নের চার্জ, অ্যানায়নের আকার, ক্যাটায়নের চার্জ, ক্যাটায়নের আকার। কি বললাম? বলো 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 বলো। অ্যানায়নের চার্জ, অ্যানায়নের আকার, ক্যাটায়নের চার্জ, ক্যাটায়নের আকার। মাথায় রেখে দাও। এবার আসো, এবার আসো ভাই, একটু মনোযোগ দাও প্লিজ, মনোযোগ দাও। তিনটা জিনিস, প্রথম তিনটা জিনিস দেখো, একটা বাদ দিব, জাস্ট একটা বাদ যাবে এখান থেকে। একটু ওয়ে গুলো শিখো। এই একটা ব্যতিক্রম, ক্যাটায়নের আকার, এই বাবাজি শুধু ব্যতিক্রম। বাকি উপরে তিনটার জন্য আমরা যা শিখবো সেম। মনোযোগ দাও প্লিজ। দেখো
অ্যানায়ন, অ্যানায়নের চার্জ, অ্যানায়নের চার্জ কি বললাম, অ্যানায়নের, অ্যানায়নের আকার, ঠিক আছে, অ্যানায়নের কি সাইজ, আর একটা কি ক্যাটায়নের, ক্যাটায়নের চার্জ। এই তিনটার ক্ষেত্রে মনে রাখবা যে এই তিনটা যদি বাড়ে, পার্সোনালি এই তিনটা যদি বাড়ে, এই তিনটা যদি বাড়ে তাহলে পোলার আয়ন বাড়ে, পোলার আয়ন বাড়ে, পোলার আয়ন বাড়ে। পোলার আয়ন যদি বাড়ে তাহলে মনে রাখবা সমযোজী ধর্ম বাড়ে, সমযোজী ধর্ম বৃদ্ধি পায়। তো কি হবে, যদি এই তিনটা বাড়ে মানে ক্যাটায়নের চার্জ বাড়লে কি হবে, পোলার আয়ন বাড়বে, সমযোজী ধর্ম বাড়বে। তো এগুলো যদি বাড়ে তাহলে এক নাম্বার হচ্ছে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কমবে, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কমবে। দুই নাম্বার তড়িৎ পরিবাহিতা কমবে, তড়িৎ পরিবাহিতা কমবে। তিন নাম্বারে আসো, কি হবে, দ্রাব্যতা কমবে, দ্রাব্যতা কমবে। ওকে, কি কি হবে, দ্রাব্যতা কমবে। তারপরে আসো ভাই, এই জায়গাটায় কেউ ক্লাস থেকে যাবে না, এই 30 মিনিট কেউ ক্লাস থেকে যাবে না, হ্যাঁ, এই 30 মিনিট কেউ ক্লাস থেকে যাবে না, জাস্ট দেখতে থাকো। কি হবে, যে এই তিনটার যদি বাড়ে তাহলে পোলার আয়ন বাড়বে, ঠিক আছে, পোলার আয়ন বাড়বে, সমযোজী ধর্ম বৃদ্ধি পাবে, তো গলনাঙ্ক কমবে, তড়িৎ পরিবাহিতা কমবে, দ্রাব্যতা কমবে, বাকি যা আছে ভাই সবই কমবে, ঠিক আছে, তাপ সহনীয়তা কমবে, তাপ সহনীয়তা কমবে। ওকে, এখন কথা হচ্ছে যে কেন এটা হয়। তো মনে করো যে তোমার কাছে আছে ক্যালসিয়াম 2+ আর অ্যালুমিনিয়াম 3+, আর তোমার কাছে আছে Si4+, চারটা আয়ন আছে, আর এইখানে মনে করো একটা অ্যানায়ন আছে, এখানে একটা অ্যানায়ন আছে। হ্যাঁ, এবার একটু বোঝো ভাই, একটু ভালো করে বোঝো, ভালো করে বোঝো। তুমি বলো তো যে এই ক্যাটায়ন তো ক্যাটায়নের জায়গায় থাকবে, ক্যাটায়ন হচ্ছে মেয়ে, মেয়ের জায়গায় থাকবে, ছেলেগুলাকে গলানো লাগবে, তো কে বেশি ভালো মতো গলাতে পারবে, ক্যালসিয়াম কি বেশি ভালো করে পারবে গলাতে, মানে বিকৃত করতে অ্যালুমিনিয়াম 3+ পারবে নাকি সিলিকন 4+ পারবে, কে বেশি নিজের দিকে টেনে নিতে পারবে, তোমরাই বলো, তোমরা বলো কে বেশি নিজের দিকে টেনে নিতে পারবে, তোমার কাছে কি মনে হয়? সিলিকন, সিলিকন 4+। কারণ কি, কারণ হচ্ছে এর চার্জ সংখ্যা বেশি, বেশি পজিটিভ, তাহলে মানে বেশি অ্যাট্রাক্ট করবে, একটু কম তাহলে একটু কম অ্যাট্রাক্ট করবে, এটা আরেকটু কম আরো কম অ্যাট্রাক্ট করবে। তার মানে বিষয়টা কি দাঁড়াচ্ছে দেখো, ক্যাটায়নের চার্জ যত বেশি, ক্যাটায়নের চার্জ যদি বাড়ে পোলার আয়ন বাড়ে, ক্যাটায়নের চার্জ যদি বাড়ে পোলার আয়ন বাড়ে, সিম্পল। আর বাকিগুলো মনে রাখবা, পোলার আয়ন বাড়লে সমযোজী ধর্ম বাড়ে, আর সমযোজী ধর্ম বাড়া মানে কি, সমযোজী ধর্ম বাড়া মানে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কমবে, তড়িৎ পরিবাহিতা কমবে, দ্রাব্যতা কমবে, তাপ সহনীয়তা কমবে, খুব সিম্পল, খুবই সিম্পল। আর এটা কেন, এটা কম কম পোলারাইজ করতে পারবে, এটা পোলারাইজ করতে পারবে কিন্তু কম, এটা একটু, এটা তার থেকে বেশি, ঠিক আছে, আর এটা একদম বেশি, একদম বেশি,
ঠিক আছে, যদি আমি ছবি এঁকে দেই তাহলে বুঝতে পারবা হয়তো। দেখো এখানে আছে ক্যালসিয়াম 2+, এখানে আছে অ্যালুমিনিয়াম 3+, এখানে আছে Si4+, সিলিকন 4+। তো এখানে মনে করো যদি নেগেটিভ চার্জ থাকে, এরকম চার্জ আছে, তো দেখবা এটা অল্প পরিমাণে পোলারাইজ করবে। আর এখানে মনে করো সে নেগেটিভ চার্জ এরকম ছিল, অল্প পরিমাণে পোলারাইজ হবে। আর এখানে দেখো তোমার এখানে নেগেটিভ চার্জ ছিল, এখানেও নেগেটিভ চার্জ ছিল, এটা দেখবা যে একটু বেশি পরিমাণে পোলারাইজ হচ্ছে। আর এটা দেখবা একদম বেশি পোলারাইজ হচ্ছে। কারণ কি, এত বেশি আকর্ষণ করবে সিলিকন 4+, সিলিকন 4+ বেশি আকর্ষণ করবে, খুবই স্বাভাবিক। তাহলে কি বোঝা গেল? তাহলে বোঝা গেল যে ক্যাটায়নের চার্জ যদি বাড়ে, পোলার আয়ন বাড়বে, সমযোজী ধর্ম বাড়বে, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, তড়িৎ এগুলো সব কমবে, এই সবগুলো কমবে। ওকে, তো তোমরা এবার বলবা যে ভাই সোডিয়াম ক্লোরাইড, প্রশ্ন লিখো, শিখে গেছো তোমরা। সোডিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, সিলিকন টেট্রাক্লোরাইড, পটাশিয়াম পেন্টাক্লোরাইড, এদের মধ্যে কার সমযোজী দৈর্ঘ্য বেশি? বলো, এদের মধ্যে কার সমযোজী চরিত্র বেশি? বলো। এদের মধ্যে কার সমযোজী চরিত্র বেশি, কার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম, কার তড়িৎ পরিবাহিতা কম, কার কি বেশি কার কি কম, এগুলো সব পারতে হবে এখন। এই তো সবাই উত্তর দিয়ে দিচ্ছ। সো একটু দেখো, আমরা প্রথমে যেটা দেখবো, দেখো এখানে দেখো, খেয়াল করো এখানে দেখো, এটা কি সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস, এটা কি ক্যালসিয়াম 2+, ক্লোরিন মাইনাস, দুইটা ক্লোরিন। এটা কি অ্যালুমিনিয়াম 3+, 3Cl মাইনাস, 3Cl মাইনাস। এটা কি সিলিকন 4+, আর কি 4Cl মাইনাস। এটা কি পটাশিয়াম 5+, আর 5Cl মাইনাস, 5Cl মাইনাস। তো তোমরা জানোই যে এটা কি, এটা হচ্ছে সমযোজী, তোমরা জানো। বাট এটাকে তোমাকে ব্যাখ্যাটা তো তোমরা এতদিন জানতা না যে এটা কেন সমযোজী, এটা কিন্তু তোমরা জানতা না, এখন জানবা যে এটা কেন সমযোজী। দেখো ক্যাটায়ন কি এখানে বলো তো, ক্যাটায়ন কি আছে ভাই, বলো ক্যাটায়ন কি আছে, অ্যানায়ন কি আছে? তো ক্যাটায়ন তুমি এখানে দেখবা যে বেশ কয়েকটা ক্যাটায়ন আছে, 5টা যোগে 5 রকমের ক্যাটায়ন। একটা হচ্ছে সোডিয়াম প্লাস, একটা হচ্ছে ক্যালসিয়াম 2+, একটা হচ্ছে অ্যালুমিনিয়াম 3+, একটা হচ্ছে সিলিকন 4+, আর একটা হচ্ছে ফসফরাস 5+। আর অ্যানায়ন দেখো, সবগুলোতে অ্যানায়ন কিন্তু ক্লোরিন, সবগুলোতে অ্যানায়ন Cl মাইনাস, Cl মাইনাস, Cl মাইনাস, Cl মাইনাস, Cl মাইনাস, Cl মাইনাস। তার মানে অ্যানায়ন কিন্তু সেম, ক্যাটায়ন ভিন্ন ভিন্ন। তাহলে বলো কি করতে হবে? কি দেখবো আমরা? চার্জ দেখবো, কি দেখবো? ক্যাটায়নের আমরা চার্জ দেখবো, কারণ অ্যানায়ন তো সেম, অ্যানায়নের চার্জও সেম, অ্যানায়নের সাইজও সেম। আমাদের ফ্যাক্টর ছিল তো অনেকগুলো, আমাদের ফ্যাক্টর কি ছিল ভাই? ফ্যাক্টর কি ছিল? অ্যানায়নের চার্জ। তো আমাদের দেখো এই ফ্যাক্টর গুলোর মধ্যে অ্যানায়নের চার্জ কিন্তু সেম সবগুলোতেই, অ্যানায়নের আকারও সেম, কারণ অ্যানায়ন তো আমার সেম। এবার দেখবো ক্যাটায়নের চার্জ। তো চার্জ থাকলে আকার দেখার দরকার নাই, চার্জ দেখলেই হবে। তো আমরা চার্জ দেখবো। তাহলে বলো আমার ক্যাটায়নের চার্জ কি হবে? ক্যাটায়ন কি আছে?
ক্যাটায়ন আমরা পেয়েছি Na প্লাস, Ca2 প্লাস, অ্যালুমিনিয়াম 3 প্লাস, সিলিকন 4 প্লাস, 5 প্লাস। তাহলে চার্জ অফ ক্যাটায়ন, চার্জ অফ ক্যাটায়ন কার চার্জ বেশি ভাই বলো, কার চার্জ বেশি? এটার চার্জ বেশি। তাহলে P5 প্লাস ইজ গ্রেটার দেন Si4 প্লাস ইজ গ্রেটার দেন অ্যালুমিনিয়াম 3 প্লাস ইজ গ্রেটার দেন ক্যালসিয়াম 2 প্লাস ইজ গ্রেটার দেন সোডিয়াম প্লাস। তো কি ছিল? ক্যাটায়নের চার্জ বাড়লে পোলার আয়ন বাড়বে। তাহলে পোলার আয়নের কোণ কি হবে? পোলার আয়ন বা পোলারাইজেশন বলতে পারো। পোলারাইজেশনের ক্রম কি হবে? সেম। ক্যাটায়নের যেটা চার্জ, পোলার আয়নের সেম। ক্যাটায়নের চার্জ বাড়লে পোলার আয়ন বাড়ে। তাহলে পোলার আয়ন কার বেশি হবে? PCl5 এর পোলার আয়ন বেশি। PCl5 এর পোলার আয়ন বেশি। তাহলে এটা পেলাম পোলার আয়ন। এবার যদি বলে সমযোজী বা কোভ্যালেন্ট, সমযোজী কে বেশি হবে? ভাই দেখো তো কি কথা ছিল, পোলার আয়ন বাড়লে সমযোজী বাড়বে। তাহলে সমযোজী কি হবে? সেম, পোলার আয়ন যা সমযোজীও তা। তাহলে PCl5 is greater than SiCl4 is greater than AlCl3 is greater than CaCl2 is greater than NaCl। তাহলে আয়নিক চরিত্র কি হবে বলো? তাহলে আয়নিক চরিত্র কার বেশি? সমযোজী চরিত্র যদি এইটা হয় তাহলে আয়নিক চরিত্র কি? উল্টা। তাহলে আয়নিক চরিত্র উল্টা। NaCl is greater than CaCl2 is greater than AlCl3 is greater than SiCl4 is greater than PCl5। খুব সিম্পল। আর বাকি সব দেখো কি, যদি বলে দ্রাব্যতা, যদি বলে তড়িৎ পরিবাহিতা, যদি বলে তড়িৎ পরিবাহিতা, যদি বলে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, স্ফুটনাঙ্ক, তাহলে কি হবে? সমযোজী যদি দেখো কি ছিল, সমযোজী বাড়লে এগুলো সব কমবে, মানে সমযোজীর যা উল্টাটা, সমযোজী বাড়লে এগুলো সব কমবে। তাহলে সমযোজীর উল্টাটা হবে। তাহলে এটা সবগুলোর ক্ষেত্রে এটা NaCl, CaCl2, AlCl3, SiCl4, PCl5। ভাই বোঝা গিয়েছে? বোঝা গিয়েছে কিনা বলো? এখানে যা তার উল্টা। তাহলে ক্যাটায়নের চার্জ বাড়লে পোলার আয়ন বাড়বে, ক্যাটায়নের চার্জ বাড়লে পোলার আয়ন বাড়বে। পোলার আয়ন যদি বাড়ে সমযোজী ধর্ম বাড়বে, সমযোজী ধর্ম বাড়লে বাকি সব কমবে। সমযোজী বেশি, আয়নিক কম, তাই না? তাহলে সমযোজী যদি এটার বেশি হয় তাহলে আয়নিক এটার বেশি, উল্টাটা হবে। এটার সমযোজী বেশি, ওইটা কম আয়নিক, সব উল্টা। সমযোজী পর্যন্ত নিয়ে তারপরে বাকিটুকু উল্টা। ক্লিয়ার কিনা? একজন বলে আয়নিক ধর্ম উল্টা হলো কেন? তো ভাই তুমি যদি এই একটা বলো, তুমি যদি 90% খারাপ হও তাহলে তোমার ভালো কয় পার্সেন্ট? তোমার ভালো কয় পার্সেন্ট? 10%। উল্টাটা। তো কেউ যদি সমযোজী বেশি হয় তাহলে আয়নিক কম হবে, সমযোজী বেশি হলে আয়নিক কম হবে। আর আয়নিক তোমরা তো জানোই যে আয়নিক যৌগগুলো কি হয়, আয়নিক যৌগগুলোর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি হয়? বেশি হয়। আয়নিক যৌগগুলোর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি, তাহলে আয়নিক যা হবে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি।
এই তো, তাহলে বোঝা গিয়েছে তাই না? তাহলে এবার বলো প্রশ্ন, প্রশ্ন ভাই, প্রশ্ন লিখো, দেখি কয়জন উত্তর দিতে পারে। প্রশ্ন হচ্ছে লিথিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম ক্লোরাইড এবং SiCl4 এদের মধ্যে কে বেশি সমযোজী? কে বেশি সমযোজী? কে বেশি দ্রবণীয়? কে বেশি দ্রবণীয়? কে বেশি আয়নিক? কে বেশি আয়নিক? তো এত কষ্ট করবা না, প্রথমে যেটা করবা ভেঙে নিবা। কি আছে দেখো তো, Li প্লাস Cl মাইনাস, এটাকে ভাঙলে কি হবে? Ca2 প্লাস 2Cl মাইনাস, এটা কি হবে? Si4 প্লাস 4Cl মাইনাস। তাহলে ক্যাটায়ন কিন্তু সেম, দেখো অ্যানায়ন সেম, তাহলে অ্যানায়ন বাদ, আমরা ক্যাটায়ন নিয়ে কাজ করব। তো ক্যাটায়নে দেখো চার্জগুলো ভিন্ন ভিন্ন, চার্জগুলো কিন্তু ভিন্ন ভিন্ন। তো চার্জ যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে কি দেখবো? সাইজ দেখবো নাকি চার্জ দেখবো? চার্জ দেখবো, চার্জ অফ ক্যাটায়ন, তাহলে চার্জ অফ ক্যাটায়ন কার বেশি? Si4 প্লাস ইজ গ্রেটার দেন Ca2 প্লাস ইজ গ্রেটার দেন লিথিয়াম প্লাস। তাহলে চার্জ যদি বেশি হয় তাহলে কি হবে? পোলার আয়ন বেশি, চার্জ বেশি মানে পোলার আয়ন বেশি, পোলার আয়ন। তাহলে পোলার আয়নের ক্রম কি হবে? সেম, তাহলে SiCl4 is greater than CaCl2 is greater than LiCl। তো পোলার আয়ন মানে সমযোজী একই, পোলার আয়নের যা ক্রম সমযোজীর ক্রম একই, তাহলে SiCl4 is greater than CaCl2 is greater than LiCl। দুনিয়ার বাকি সব উল্টা, দুনিয়ার বাকি সব উল্টো, তাই না? যদি বলি আয়নিক, বা যদি বলি দ্রাব্যতা, বা যদি বলি তড়িৎ পরিবাহিতা, সব হবে উল্টা। তাহলে সব হবে উল্টা, তাহলে কি? LiCl is greater than CaCl2 is greater than SiCl4। বোঝা গেছে? তাহলে কি কে বেশি সমযোজী? তাহলে এটা বেশি সমযোজী SiCl4। এমসিকিউ থাকবে, কে বেশি দ্রবণীয়? তাহলে দ্রবণীয় কে বেশি? LiCl। কে বেশি আয়নিক? LiCl। ক্লিয়ার হয়েছে? এই তো, তোমরা তো উত্তর দিয়ে দিয়েছো। হ্যাঁ, এই তো, তোমরা তো সেরা, ভেরি গুড। সো এটা কিন্তু আমাদের ডান। সো যাদের যাদের ভাল লাগছে ভাই, তোমরা কি করবা, এগুলো একটু শিখবো জিতবোতে পোস্ট করে দিও, রিভিউ দিয়ে দিও। হ্যাঁ, মানে শাওন ভাই তো অনেক বড় লেভেলের টিচার ভাই। হ্যাঁ, আমরা শাওন ভাইয়ের কাছ থেকে শিখি। আমার তো বয়স কম, বুঝছো না? তোমরা HSC 26, আমি HSC 21। সো শাওন ভাই তো থাকবেই সাথে, আমিও তোমাদের সাথে ক্লাস নিব, ইনশাল্লাহ সবকিছু ভালো হবে। ওকে, চলো। কি আবার কোত্থেকে ফাজানের ইতিহাস। আচ্ছা, যাই হোক, চার্জের পরিমাণ, এই যে চার্জের পরিমাণ যত বেশি পোলার আয়ন তত বেশি, খুবই সিম্পল। এবার তোমরা এরকম প্রশ্নে আসো তো, তাহলে আমরা একটা জিনিস শিখলাম যে তাহলে আমরা ক্যাটায়নের চার্জ দেখলাম। হ্যাঁ, এবার ক্যাটাগরি আসো, ক্যাটায়নের চার্জ দেখার পরে এবার আসো অ্যানায়নের চার্জ। চার্জ অফ অ্যানায়নের চার্জ। তো অ্যানায়নের চার্জ বাড়লেও সেম। হ্যাঁ, অ্যানায়ন ভিন্ন হলে কি হবে? এগুলো তো আসছি তো এখন, এই যে আসবো এখন।
দেখো প্রশ্ন আমাদের মেন বেসিক এই জায়গাটা ভাই, মেন বেসিক এখানে যে ক্যাটায়নের চার্জ যদি বাড়ে এগুলো, অ্যানায়নের চার্জ বাড়লে এগুলো, অ্যানায়নের সাইজ, এই তিনটা যদি বাড়ে এই নিয়ম মানবে, এই নিয়ম মানবে, এই তিনটা যদি বৃদ্ধি পায় এটা মানবে। ওকে, তাহলে চলো অ্যানায়নের চার্জ। এবার মনে করো আছে তোমার কাছে কি নেওয়া যায় দেখি, আমি প্রশ্ন কি লিখে নিয়ে আসছি। হ্যাঁ লিখে নিয়ে আসছি। সোডিয়াম ফ্লোরাইড লিখো, সোডিয়াম ফ্লোরাইড, সোডিয়াম অক্সাইড, সোডিয়াম নাইট্রাইড, এদের মধ্যে এই ক্রমগুলো লিখতে হবে, কে বেশি সমযোজী, কে বেশি আয়নিক, কে বেশি সমযোজী, কে বেশি আয়নিক। ওকে, এবার দেখো তাহলে অ্যানায়নের চার্জ, তাহলে এখানে দেখবা ক্যাটায়ন কি কি আছে, দেখো তো এখানে ক্যাটায়ন আছে Na প্লাস F মাইনাস, এখানে কি আছে দেখো তো Na প্লাস, দুইটা Na প্লাস, আর অক্সিজেন কিন্তু 2 মাইনাস, এখানে কি আছে 3Na প্লাস, আর নাইট্রোজেন কিন্তু 3 মাইনাস, নাইট্রোজেন কিন্তু 3 মাইনাস। তাহলে দেখো এখানে কিন্তু ক্যাটায়ন সেম, ক্যাটায়ন সেম, তাহলে ক্যাটায়ন এবার বাদ, তাহলে ক্যাটায়ন এবার বাদ, ক্যাটায়ন তো সেম, তাহলে ক্যাটায়ন বাদ। এবার আমরা অ্যানায়ন নিয়ে কাজ করব, তাহলে অ্যানায়ন কি কি আছে, তাহলে এই কয়টা অ্যানায়ন আছে, অ্যানায়ন আছে এই কয়টা। তাহলে এবার আমরা কি দেখব, চার্জ দেখব, তাহলে চার্জ অফ অ্যানায়ন, চার্জ অফ অ্যানায়ন, বলবা চার্জ অফ অ্যানায়ন কার বেশি, এইটার চার্জ বেশি, তাহলে N3 মাইনাস ইজ গ্রেটার দেন অক্সিজেন 2 মাইনাস ইজ গ্রেটার দেন ফ্লোরিন মাইনাস, ওইটার চার্জ সব থেকে কম। তাহলে চার্জ বেশি হলে কি হবে, পোলার আয়ন বেশি হবে, পোলারাইজেশন, চার্জ বেশি পোলারাইজেশন বেশি, চার্জ বেশি পোলারাইজেশন বেশি, তাহলে Na3N ইজ গ্রেটার দেন Na2O ইজ গ্রেটার দেন NaF। তো পোলারাইজেশন বেশি মানে সমযোজী ধর্ম বেশি, পোলারায়ন বেশি সমযোজী ধর্ম বেশি, সেম ক্যাটাগরি, Na3N is greater than Na2O is greater than NaF, খুব সিম্পল, ঠিক আছে। আচ্ছা, ক্যাটায়ন অ্যানায়ন দুইটা ভিন্ন কোনোদিন দিবে না, সব দিবে এরকম। এবার বাকি সব হবে উল্টা, সেটা বলো আয়নিক, দ্রাব্যতা, পরিবাহিতা, তড়িৎ পরিবাহিতা, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, সব হবে উল্টা, তাই না। তাহলে এটা কি হবে, NaF is greater than Na2O is greater than Na3N। বোঝা গিয়েছে। এ ভাই একজন বলে ম্যাথের হিসাবে -1 বড়, তো ওইটা দেখে তো হবে না, নেগেটিভ চার্জ কয়টা আছে, নেগেটিভ চার্জ 3টা, সো নেগেটিভ চার্জ কিন্তু এখানে বেশি, ঠিক আছে। তাহলে বোঝা গেল কিনা, ক্লিয়ার। তাফসিরুল, হ্যাঁ সঠিক উত্তর দিয়ে ফেলেছো, গুড। যেটা ভিন্ন সেটা নিয়ে হিসাব করবা, যেটা একই সেটা তো বাদ। এবার এটা কোশ্চেনের উত্তর দাও তাহলে, এটা বলো, বলো CaCl2 CaO এ দুইটার মধ্যে কার দ্রাব্যতা বেশি, বলো কার দ্রাব্যতা বেশি, কার দ্রাব্যতা বেশি, দ্রাব্যতা বেশি,
আচ্ছা, এক একজনের এক এক উত্তর, তবে ম্যাক্সিমাম মনে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড উত্তর দিচ্ছ। দেখি তো, দ্রাব্যতা দেখার আগে আমাদেরকে দেখতে হবে চার্জ। দেখো এখানে ক্যালসিয়াম 2+, ক্লোরিন মাইনাস, এখানে কি ক্যালসিয়াম 2+, অক্সিজেন 2-, তার মানে আমার ক্যাটায়ন সেম, ক্যাটায়ন বাদ, একটা হচ্ছে ক্লোরিন মাইনাস, তাহলে অ্যানায়ন কি, অ্যানায়ন কি আছে বলো না, ক্লোরিন মাইনাস আর অক্সিজেন 2-, তাহলে চার্জ একদম ধর তক্তা মার পেরেক ভাই, একদম ইজি জিনিস। অক্সিজেন 2- ইজ গ্রেটার দেন Cl-, কারণ দুইটা এখানে একটা, তাহলে কি হবে পোলার আয়ন, পোলার আয়ন কি হবে এটার বেশি, তাহলে ক্যালসিয়াম অক্সাইড ইজ গ্রেটার দেন ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, তাহলে পোলার আয়ন বেশি মানে সমযোজী বেশি, সমযোজী বেশি, তাহলে ক্যালসিয়াম অক্সাইড ইজ গ্রেটার দেন ক্যালসিয়াম ক্লোরাইড, পোলার আয়ন বেশি সমযোজী বেশি, বাকি সব উল্টা, বাকি সব উল্টা, বাকি সব উল্টা, তাহলে কি ক্যালসিয়াম ক্লোরাইড ইজ গ্রেটার দেন ক্যালসিয়াম অক্সাইড। 10 মিনিট, ক্লিয়ার? ভাই বলো ক্লিয়ার হয়েছে কিনা? এগুলো প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে কিন্তু পারবা না। ওকে, আচ্ছা তাহলে তোমাদেরকে একটা হোমওয়ার্ক দেই ভাই, ক্লাস শেষে শেষে হোমওয়ার্ক করবা, ক্লাস শেষে যারা হোমওয়ার্ক করবা তাদের নাম আমি নেক্সট ক্লাসে অ্যানাউন্স করব, সবাই শিখবো জিতবোতে পোস্ট দিবা হোমওয়ার্ক করে নাও। সোডিয়াম অক্সাইড, ঠিক আছে, তারপরে নাও হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, ও এটা তো হয়েছে একবার তাই না, তাহলে আরেকটা দেই, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, Al2O3, অ্যালুমিনিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম নাইট্রাইড, ঠিক আছে, এদের এদের পোলার আয়ন, পোলার আয়ন, তারপরে সমযোজী চরিত্র, সমযোজী চরিত্র, তারপরে হচ্ছে দ্রাব্যতা, দ্রাব্যতা, পরিবাহিতা, পরিবাহিতা, এগুলোর ক্রম, ক্রম লিখো, ক্রম লিখবা, ক্লাসের নোট তো, ক্লাসের নোট যারা করেছো নোট দিবা, আর এটা দিবা, এবং এটা হচ্ছে শিখবো জিতবোতে পোস্ট করবা, শিখবো জিতবোতে পোস্ট করবা, আজকে ক্লাস শেষে রিভিউ দিয়ে দিবা তোমরা, হ্যাঁ, আর এটা হচ্ছে আমাকে ট্যাগ করতে পারো, এটা হচ্ছে হ্যাঁ এই নামে আমাকে ট্যাগ করে দিতে পারো, ঠিক আছে, ওকে। আর দুইটা জিনিস আছে আমরা এন্ড করে দিব, এবার আসো, এবার যদি এরকম হয়, এবার যদি এরকম হয় ক্যাটায়নের সাইজ, সাইজ অফ ক্যাটায়ন লিখো, সাইজ অফ ক্যাটায়ন, ভাই এগুলো না পারলে তুমি কেমিস্ট্রি তো মানে কেমিস্ট হইতে পারবা না ইন ফিউচারে, বা কেমিক্যাল ইঞ্জিনিয়ার তুমি হইতে পারবা না, ঠিক আছে, কেমিক্যাল ইঞ্জিনিয়ার তোমরা হইতে পারবে না যদি এই জিনিসগুলো না বোঝো, তোমাকে দিয়ে বলবে কোনটা পানিতে বেশি দ্রবণীয়, এটা তো মুখস্থ করার কিছু নাই, এখন কি মুখস্থ করার কিছু আছে বলো, তুমি কে 4-5টা যদি যৌগ বলে দেয় মুখস্থ করার কিছু নাই তো, ওকে। অনেকে বলছিল এটা এসএস নিবা, একটু জলদি নিয়ে ফেলো, এসএস নিতে যাচ্ছিলা নিয়ে ফেলো, ওকে। সো এগুলো কিন্তু মুখস্থ করার কিছু নাই, তোমরা ভাবো যে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক মুখস্থ করবো কিনা, কার গলনাঙ্ক বেশি কার কম, মুখস্থ করার কিচ্ছু নাই, ওকে। খালিদ বলে আমিও কেমিক্যাল ইঞ্জিনিয়ার হইতে চাই, ইনশাল্লাহ বুয়েটে চলে আসো, দেখা হবে, হ্যাঁ আমার ডিপার্টমেন্টে আসলে তো অবশ্যই দেখা হবে, ওকে।
চলো সামনে যাই। সাইজ অফ ক্যাটায়ন, সরি সাইজ অফ অ্যানায়ন দিয়ে করি, ক্যাটায়নটা ডিফারেন্ট। অ্যানায়ন, সাইজ অফ অ্যানায়ন বলবা সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ফ্লোরাইড, সোডিয়াম ব্রোমাইড, সোডিয়াম আয়োডাইড। এদের মধ্যে এবার তুলনা, এই চারটার মধ্যে তুলনা। তো এখানে কি কি আছে ভাই বলো? Na প্লাস, Cl মাইনাস, Na প্লাস, F মাইনাস, Na প্লাস, Br মাইনাস, Na প্লাস, আয়োডিন মাইনাস। তো দেখো ক্যাটায়ন সেম, ক্যাটায়ন সেম, তার মানে ক্যাটায়ন বাদ। এবার অ্যানায়ন কি কি আছে ভাই? অ্যানায়ন কি কি? অ্যানায়ন হচ্ছে ফ্লোরিন মাইনাস, Cl মাইনাস, ব্রোমিন মাইনাস, আয়োডিন মাইনাস। এবার তুমি ভাববা যে চার্জ অফ অ্যানায়ন নিয়ে কাজ করব, তো দেখো চার্জ তো চারটারই চার্জ সেম, এবার তো চার্জও সেম। অ্যানায়নও দেখো ক্যাটায়নও সেম, তাহলে বাকি থাকে অ্যানায়ন। এখন অ্যানায়নের চার্জও সেম, তাহলে অ্যানায়নের চার্জ নিয়ে কিন্তু করা যাবে না। অ্যানায়নের চার্জ নিয়ে করা যাবে? অ্যানায়নের চার্জ নিয়ে কিন্তু করা যাবে না, আর কারণ চার্জ তো সেম। তাহলে এবার যেতে হবে অ্যানায়নের আকার, অ্যানায়নের আকার। তাহলে অ্যানায়নের আকার কি হবে বলো? বলো তো, পর্যায় সারণী পড়েছো না? ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, কার আকার বড়? আয়োডিনের আকার বড়, তারপরে ব্রোমিন, তারপরে ক্লোরিন, তারপরে ফ্লোরিন। দিস ইজ সাইজ। তাহলে ক্যাটায়ন অ্যানায়নের ক্ষেত্রেও সেম হবে, আয়োডিন মাইনাস ইজ গ্রেটার দেন ব্রোমিন মাইনাস ইজ গ্রেটার দেন Cl মাইনাস ইজ গ্রেটার দেন ক্লোরিন মাইনাস। ঠিক আছে? তাহলে আকার ওই যে দেখো এদিকে গেলে আকার বাড়ে, আকার বাড়ে পর্যায় সারণী। তাহলে কি হবে? আকার যদি বাড়ে পোলার আয়ন বাড়ে। পোলা, পোলা লিখলাম, হ্যাঁ পোলা মানে ছেলে বা বাচ্চা মনে করো না কেউ, পোলা মানে পোলার আয়ন। তাহলে পোলার আয়ন কার বেশি হবে? সোডিয়াম আয়োডাইডের বেশি হবে, তারপরে সোডিয়াম ব্রোমাইড, তারপরে সোডিয়াম ক্লোরাইড, তারপরে সোডিয়াম ফ্লোরাইড। তাহলে এই হলো পোলার আয়ন। পোলার আয়ন মানে সমযোজী, পোলার আয়ন বাড়লে সমযোজী বাড়ে, সো সমযোজীও সেম। NaI is greater than NaBr is greater than NaCl is greater than NaF। আর বাকি দুনিয়ার সব হবে উল্টা, বাকি দুনিয়ার সব কি হবে? উল্টা। বোঝা গেছে কিনা? বলো ক্লিয়ার? আর 5 মিনিট লাগবে। টিএমসি ড্রিমার বলে ভাইয়া গ্রুপে সহজে অ্যাপ্রুভ হয় না, তুমি এই ক্লাস শেষে পোস্ট করো, অ্যাপ্রুভ হয়ে যাবে। ওকে, এই তো ক্লিয়ার, সবাই বলে ফুললি ক্লিয়ার, বুঝতে পেরেছে। চলো তাহলে এ হয়ে গেল এটার ব্যাখ্যা। এবার আর একটাই ব্যাখ্যা লাস্ট, লাস্ট সেটা হচ্ছে সাইজ অফ ক্যাটায়ন। সাইজ অফ ক্যাটায়ন, তো এটা হচ্ছে ব্যতিক্রম, ঠিক আছে? এটা ব্যতিক্রম। কেন ব্যতিক্রম নেক্সট দিন ব্যাখ্যা করব, বাট বলে দিয়ে যাই এটা ব্যতিক্রম। সাইজ অফ ক্যাটায়ন সবকিছু এতক্ষণ পর্যন্ত যা দেখলাম, যে যদি এগুলো বাড়ে তাহলে পোলার আয়ন বাড়ে, যদি বাড়ে পোলার আয়ন বাড়ে, কিন্তু এটার ক্ষেত্রে উল্টা হবে। সাইজ অফ ক্যাটায়ন যদি বাড়ে পোলার আয়ন কমে, পোলার আয়ন কমে, এটাই খালি উল্টা। সাইজ অফ ক্যাটায়ন বাড়লে কেন কমে এটা নেক্সট দিন বুঝাবো, পোলার আয়ন কমে। তো পোলার আয়ন যদি কমে, পোলার আয়ন কমলে কি হবে? সমযোজী কমবে, সমযোজী বৈশিষ্ট্য কমে যাবে। তো সমযোজী বৈশিষ্ট্য কমায়, তাহলে বাকিগুলো উল্টা, দুনিয়ার সব বাড়বে। আয়নিক চরিত্র, দ্রাব্যতা,
পরিবাহিতা পরিবাহিতা গলনাঙ্ক স্ফুটনাঙ্ক গলনাঙ্ক স্ফুটনাঙ্ক এগুলো কি হবে? এগুলো বাড়বে। ঠিক আছে, তাহলে এটাই শুধু ব্যতিক্রম। ঠিক আছে, এটাই শুধু ব্যতিক্রম যে সাইজ অফ ক্যাটায়ন যদি বাড়ে পোলার আয়ন কমে, পোলার আয়ন কমলে সমযোজী কমে, দুনিয়ার সব বাড়ে। আর এতক্ষণ পর্যন্ত কি পড়ে আসছিলাম? এতক্ষণ পর্যন্ত এটা ব্যতিক্রম না, এটার কারণ আছে। কারণ নেক্সট দিন বলবো, অবভিয়াসলি কারণ আছে। ওই তিনটার থেকে ব্যতিক্রম। ঠিক আছে, আচ্ছা তাহলে এই সাইজ অফ ক্যাটায়ন কি হয় যদি বাড়ে? পোলার আয়নটা কমে, সমযোজী কমে, আয়নিক দ্রাব্যতা পরিবাহিতা গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বাড়বে। ওকে, হ্যাঁ এক্সাম্পল যদি নিতে চাও, দুইটা এক্সাম্পল দুইটার মধ্যে করাই দেই। মনে করো হচ্ছে ওই যে সোডিয়াম ক্লোরাইড, লিথিয়াম ক্লোরাইড, বলো এ দুইটার মধ্যে কে বেশি আয়নিক? তো দেখবা এখানে কি কি আছে, Na প্লাস Cl মাইনাস, এখানে কি আছে Li প্লাস Cl মাইনাস। তো ক্যাটায়ন দুইটাতে সেম, সরি অ্যানায়ন দুইটাতে সেম, তাহলে অ্যানায়ন বাদ, ক্যাটায়ন কি কি? ক্যাটায়ন হচ্ছে Na প্লাস লিথিয়াম প্লাস। তো চার্জ সেম, ক্যাটায়নের চার্জ সেম, তাহলে চার্জের দিকে যাওয়া যাবে না, সাইজে যেতে হবে। তাহলে সাইজ অফ ক্যাটায়ন, তাহলে সাইজ অফ ক্যাটায়ন কার হবে, কার বেশি? দেখো হেলিনাকে, এটা হচ্ছে পর্যায় সারণী, তাহলে এখানে নিচে বাড়ে, তাহলে কার সাইজ বড়? সোডিয়ামের সাইজ বড়, লিথিয়ামের সাইজ ছোট। তাহলে Na প্লাসের সাইজ ইজ গ্রেটার দেন লিথিয়াম প্লাসের সাইজ। তো সাইজ যদি বড় হয় পোলার আয়ন কমে, সাইজ বড় হলে পোলার আয়ন কমে। ক্যাটায়নের ক্ষেত্রে উল্টা, তাহলে পোলার আয়ন কি হবে? পোলার আয়ন কমবে। তাহলে কি হবে? NaCl ইজ লেস দেন LiCl, তাই না? ক্যাটায়নের সাইজ বাড়লে পোলার আয়ন কমবে, পোলার আয়ন কমলে সমযোজীও কমবে, সমযোজীও সেম। সমযোজী দেখো NaCl ইজ গ্রেটার দ্যান লিথিয়াম ক্লোরাইড। তাহলে দেখো লিথিয়াম ক্লোরাইড কিন্তু বেশি সমযোজী, এগুলো পরীক্ষাতে আসে, এগুলো MCQ আসে, CQ আসে। ঠিক আছে, তাহলে দেখো এটা উল্টা, আর দুনিয়ার বাকি সব কি হবে? উল্টা সিরিজে যাবে। দুনিয়ার বাকি সব কি হবে? উল্টা। এই তো সবাই ঠিক উত্তর দিচ্ছ। তাহলে বাকি সব আয়নিক, দ্রাব্যতা, পরিবাহিতা, এটা কি হবে? LiCl ইজ গ্রেটার দেন, সরি উল্টা 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 উল্টা, এখানে তো LiCl বড় ছিল তাই না? তাহলে এখানে NaCl ছোট ছিল, তাহলে এটা বড় হয়ে যাবে, উল্টে যাবে, জাস্ট উল্টে যাবে। তাহলে দেখো সাইজ অফ ক্যাটায়ন যদি বাড়ে পোলার আয়ন কমে, পোলার আয়ন কমলে সমযোজী সেম, পোলার আয়ন সমযোজী সবসময় সেম, বাকিগুলো উল্টা। সো সিকিউতে যদি আসে তো তোমরা সব সাজিয়ে সাজিয়ে লিখবা। ঠিক আছে, এই যে চারটা প্রভাবক আমি পড়ালাম, চারটা প্রভাবক পড়ালাম না, অনেক এক্সাম্পল করিয়েছি। এই যে চারটা প্রভাবক, অ্যানায়নের চার্জ, অ্যানায়নের আকার, ক্যাটায়নের চার্জ, ক্যাটায়নের আকার, শেষ, আমাদের পড়া শেষ। এইগুলোর উপর পোলার আয়ন নির্ভর করে। এই তিনটা যদি বাড়ে পোলার আয়ন বাড়ে, সমযোজী ধর্ম বাড়ে, বাকি সব কমে। আর আরেকটা হচ্ছে ক্যাটায়নের সাইজ, ওইটা হচ্ছে উল্টা। সিদরাতুল মুনতাহা বলে খুব ভালো লাগছে, আজকে আমি সব বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। সো আজকে এ পর্যন্তই। ওকে, তো তোমরা কি করবা, এগুলোর হচ্ছে রিভিউটা দিয়ে দিবা, আমার ক্লাসের রিভিউটা দিয়ে দিবা, হোমওয়ার্কটা করে হোমওয়ার্কটা সহ আপলোড দিবা শিখবো জিতবোতে, এবং আমাকে ট্যাগ করে পোস্ট দিতে পারো। এবং সব কথা, এগুলো যদি নাও করো পড়ালেখাটা করবা।
এগুলো যদি নাও করো, পড়ালেখা করবা, বই বের করো, ফাজানের নীতি পড়ো, যেটা পারবা না নেক্সট দিন আমাকে বলো। তুমি অ্যাডমিশনের কোশ্চেন খুলো না, ফাজানের নীতি যদি বুঝে থাকো, ফাজানের নীতির অ্যাডমিশনের কোশ্চেন খুলো, অ্যাডমিশন সলভ করো, ফাজানের নীতির এমসিকিউ সলভ করো, সিকিউ সলভ করো, যেটা প্রবলেম হবে নেক্সট দিন আমাকে বলো। তুমি তোমাদের Q2 গ্রুপে পোস্ট করো, আমি তোমাদের সব প্রশ্নের উত্তর দিব। ওকে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং তোমাদের সাথে এখন বাকি এই চ্যাপ্টারটা বাকি ক্লাস আমি নেবো। হ্যাঁ, তো তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম সবাইকে।